আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? সব কিছু শোনা যাচ্ছে তো না? সাউন্ড টাউন্ড ঠিক আছে না? লাইট সব কিছুটা জানাও তো, কার কি অবস্থা? বাচ্চারা কার কি অবস্থা জানাও। সব কিছু ক্লিয়ার কিনা এটা একটু জানাও। আর কোনো সমস্যা হলে একটু জানাবা, ঠিক আছে? কমেন্টে জানাবা, তাহলে আমি বুঝতে পারবো। আজকে আমরা রেফ্রিজারেটর আর এন্ট্রপি পড়বো, বুঝছো? আজকে এটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের লাস্ট টপিকস আর কি। আজকে আমাদের মোটামুটি থিওরিটা শেষ হবে ইনশাআল্লাহ, ওকে? আর নেক্সট ক্লাস থেকে আমরা আবার ম্যাথ শুরু করতে পারবো, সিকিউ এমসিকিউ এগুলো শুরু করতে পারবো, ওকে? তো আমাদের কে কী বলছে একটু রিপ্লাই দেই। নাইম, তারপর আব্দুর রহমান, মেহের তাসনিম, মিম, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। রতি, ওয়ালাইকুম আসসালাম। আছি মোটামুটি আর কি, আলহামদুলিল্লাহ। শোনো, যে অবস্থায় আছি ওইটা সবসময় আলহামদুলিল্লাহ বলতে হয়। কারণ কি জানো? কারণ হচ্ছে যে অবস্থাটা আছে আল্লাহ তালা আমাকে আরও খারাপ অবস্থাও রাখতে পারতো, তাই না? তো যে অবস্থাটা আছে এটার জন্য শুক্রিয়া, তাই না? তুমি দেখবা যে আশেপাশে অনেক মানুষ আছে, মানে তুমি তাকাইলে বুঝবা, যাদের হয়তো পা নাই, অথবা হাঁটতে পারে না ঠিক মতো। একজনের হয়তো দুই চোখে আল্লাহ তালা অন্ধ করে দিছে, তাহলে তার সাপেক্ষে তো তুমি ভালো আছো নাকি? তাহলে তার তুলনায় তোমাকে আল্লাহ তালা আরও বেশি ফ্যাসিলিটিস দিয়েছে। তো এটার জন্য কি করতে হবে? সবসময় শুক্রিয়া করতে হবে, বুঝছো? মানে যে কন্ডিশনে আছো ওই কন্ডিশনেই আল্লাহর কাছে শুক্রিয়া, বুঝো নাই? আচ্ছা, কারণ কন্ডিশনটা এর চেয়ে খারাপ হইতে পারতো, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের মুস্তাকিম আছে, ওকে, সব কিছু ক্লিয়ার, ওকে, ঠিক আছে। আচ্ছা, আতিক, ওয়ালাইকুম আসসালাম। রতি, ওকে। মোটামুটি কেন ভাইয়া? আচ্ছা, আরেকজন বলছে মোটামুটি। আচ্ছা, ঠিক আছে। আমরা আমরা আচ্ছা একটা ভিডিও দিয়েছিলাম, তোমরা কি দেখছো? রেফ্রিজারেটর, হ্যাঁ, রেফ্রিজারেটর ভিডিওটা দেখবা, মানে রেফ্রিজারেটর কীভাবে কাজ করে সেই সেই বিষয়টা আমরা এক্সপ্লেন করেছি, ঠিক আছে? তো তোমরা যদি চাও আমরা হচ্ছে কার্নোটাও ওইভাবে এক্সপ্লেন করে দিব, কার্নো আর হচ্ছে ইঞ্জিন, ঠিক আছে? সমস্যা হলে জানাবা, যে জিনিসটা সমস্যা হয় আমাকে জানাবা, ঠিক আছে? তো আমরা কি শুরু করতে পারি বাচ্চারা আমাদের আজকের পড়া? দেখো, শুরু করি। আমাদের এসিটা অফ হয়ে আছে, আমরা এসিটা অন করে দিই, ওকে, ডান। ঠিক আছে, আমরা শুরু করি নাকি বাচ্চারা? তোমরা রেডি তো নাকি? প্রস্তুত হয়ে যাও, প্রস্তুত প্রস্তুত প্রস্তুত। আচ্ছা, তো দেখো, শোনো, তো আমরা রেফ্রিজারেটর, যারা ভিডিওটা দেখো নাই ভিডিওটা দেখে নিবা, হ্যাঁ? রেফ্রিজারেটর কীভাবে কাজ করে ওইখানে আমি এক্সপ্লেন করে দিয়েছি ভিডিওটা, ঠিক আছে? মানে ওই ভিডিওটা তোমার আপলোড হচ্ছিল না, এই জন্য আমরা হচ্ছে তোমার ড্রাইভে আপলোড দিয়ে তারপরে আমরা হচ্ছে লিঙ্কটা দিয়ে দিয়েছি, তুমি ড্রাইভে ঢুকে ওই ভিডিওটা দেখে নিবা, ডাউনলোডও করে নিতে পারবা, ঠিক আছে? তো ভিডিওটা দেখবা, তাইলে তুমি রেফ্রিজারেটর কীভাবে কাজ করে এই সম্পর্কে আইডিয়া হবে। তো আমরা যারা দেখছো তারা তো ভালো বুঝবা, যারা দেখো নাই তারা ওই কথাগুলো মনোযোগ দাও, তাইলে হবে। আর ভিডিওটা দেখে নিবা। দেখো, রেফ্রিজারেটর কাজ করে কি উল্টা প্রসেসে, তাই না? আমাদের ইঞ্জিন কিভাবে কাজ করছিল? ইঞ্জিন যে কাজটা করে, সে তাপ উৎস, মানে তাপমাত্রা T1, মানে এখানে হচ্ছে উচ্চ তাপমাত্রার একটা বস্তু থাকে, তার থেকে সে এনার্জি নেয়, নিয়ে নিম্ন তাপমাত্রার বস্তুতে, মানে যেখানে তাপমাত্রা কম সেখানে স্থানান্তর করে। কে? সেটা হচ্ছে তাপ ইঞ্জিন, ওকে। তাহলে তাপ ইঞ্জিন যে কাজটা করতো সেটা হচ্ছে উচ্চ তাপমাত্রার বস্তু থেকে সে Q1 এনার্জি নিত, তাই না? কিছু এনার্জি নিত, নিয়ে ওই এনার্জির কিছু সে কাজ করত। মনে করে 100 জুল নিচ্ছে, 80 জুল দ্বারা কাজ করছে, তাহলে বাকি থাকে কত? 20 জুল। ওই 20 জুল সে তাপ গ্রাহককে দিয়ে দিত, বুঝছো? তাহলে নিচ্ছে 100 জুল, ওই 100 জুলের কিছু অংশ সে কাজ করছে, ঠিক আছে? আর বাকি অংশ দ্বারা সে কি করছে? সে হচ্ছে গ্রাহককে দিয়ে দিচ্ছে, ওকে। তাহলে ইঞ্জিনে কাজে করে উৎস থেকে তাপ নিয়ে গ্রাহককে তাপ দেয়। বাট রেফ্রিজারেটর কি কাজ করে? উল্টা, বুঝছো? রেফ্রিজারেটর কিন্তু যে কাজটা করছিল, দেখো তো, রেফ্রিজারেটর হচ্ছে যার তাপমাত্রা কম তার থেকে তাপমাত্রা নিয়ে নিচ্ছিল, তাপমাত্রা না, সরি, তাপ নিয়ে নিচ্ছিল। দেখো, রেফ্রিজারেটরের প্রসেস হচ্ছে উল্টা, এটা হচ্ছে রেফ্রিজারেটর। আচ্ছা, তাহলে রেফ্রিজারেটর কি কাজ করে? মনোযোগ দিবা। আমাদের যে রেফ্রিজারেটর আছে সে কি করে? যেখানে খাদ্যবস্তু রাখি ওইখানের তাপমাত্রা কি কম না? হ্যাঁ, তাহলে যেখানে তাপমাত্রা কম ওইখান থেকে তাপ বার করে নিয়ে আসে। দেখো না কি ভয়ানক বিষয়, যে গরিব তাকে আরও বেশি গরিব করে দেয়।
নিয়ে কি কাজ করে বলো তো, পরিবেশের তাপমাত্রা কি ফ্রিজের থেকে ভালো না, বেশি না, তাহলে সে পরিবেশকে দিয়ে দেয়, মানে উল্টা। তাহলে যার তাপমাত্রা কম সে ওইখান থেকেই কি করে বাচ্চারা, ওইখান থেকেই তাপ বার করে নেয়, Q2 পরিমাণ তাপ বার করছে। মনে করো এটা 20 জুল, সে কি করছে দেখো, যেখানে আমাদের খাদ্যবস্তু আছে ওইখান থেকে তাপ বার করে নিছে, নিয়ে কি কাজ করে, নিয়ে সে উচ্চ তাপমাত্রার বস্তুতে মানে পরিবেশে তাপ দিয়ে দেয়। হ্যাঁ, তাহলে যেতটুকু দিয়ে দেয় সেটা হচ্ছে Q1। এখন বাচ্চারা এখানে আরেকটা বিষয় ঘটে, আমাদের যে কম্প্রেসর ছিল ফ্রিজের, যে কম্প্রেসর, ওই কম্প্রেসরও কিছু পরিমাণ কাজ করে বাইরে থেকে, বিষয়টা কি বুঝছো? আচ্ছা, এখানে কিন্তু বাইরে থেকে কোনো কাজ করতে হয় না, কিন্তু রেফ্রিজারেটর কি করতে হয়, রেফ্রিজারেটর ওই কম্প্রেস করতে যেয়ে কিছু কাজ হয়, ওইখানে আমরা কিছু বিদ্যুৎ শক্তি ব্যবহার করি। ফ্রিজ চালাইতে কি খরচ হয় না, না হয় না, হয়। সেটা হচ্ছে ওই কাজ, কম্প্রেসরের কাজ। তাহলে কম্প্রেসর কি কাজ করে, নিম্ন তাপমাত্রার বস্তু থেকে কিছু এনার্জি বার করলো, করে ওই কম্প্রেসরটা আবার কিছু পরিমাণ কাজ করছে, মনে করো সে 10 জুল পরিমাণ কাজ করে ওই ওই জিনিসটা তাপমাত্রা বাড়ায় দেয়, ঠিক আছে? তাহলে সে কিছু পরিমাণ গ্যাসকে নিম্ন তাপমাত্রার বস্তু থেকে বার করে নিয়ে আসলো। তাহলে নিম্ন তাপমাত্রার বস্তু থেকে সে 20 জুল বার করছে, মনোযোগ দাও, নিম্ন তাপমাত্রার বস্তু থেকে সে 20 জুল বার করছে, সে আরো 10 জুল কাজ করছে, তাহলে 20 জুল প্লাস 10 জুল মূলত 30 জুল। এই 30 জুল শক্তি কিন্তু সে কি করে, পরিবেশে ছাড়ে। তো বিষয়টা খেয়াল করো, সে বার করতেছে 20 জুল বাট ছাড়তেছে 30 জুল, কেন? তাহলে সে নিচ্ছে 20 জুল বাট দিয়ে দিচ্ছে আবার 30। তাহলে এই বাকি যে 10 জুল, এই 10 জুল কোথা থেকে আসছে? 10 জুল হচ্ছে ওই কম্প্রেসর এক্সট্রা আর কিছু কাজ করে, বিষয়টা বুঝছো? তাহলে আমরা কি বুঝলাম, আমাদের রেফ্রিজারেটর যেখানে তাপমাত্রা কম ওইখান থেকে তাপ বার করে নিয়ে আসে, নিয়ে সে পরিবেশে ছাড়ে, আর যতটুকু সে বার করে ততটুকু ছাড়ে না, আরো বেশি ছাড়ে। বাকি এক্সট্রা এনার্জি কোথা থেকে পায়, ওই কম্প্রেসর কাজ করে, ঠিক আছে? তাহলে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম Q2 প্লাস W এই যোগফলটা হবে Q1 এর সমান, তাই না? তো আমরা যদি W এর মানটা বার করতে চাই, তাহলে W2 কে ওদিকে নিতে হবে, মানে Q1 থেকে Q2 বাদ দিতে হবে। দেখো Q1 থেকে 30 থেকে 20 বাদ দিয়ে দাও, দিলে কত থাকে? 10। ওই 10 কে কাজ করছে? ওই 10 হচ্ছে তোমার রেফ্রিজারেটর কাজ করছে। সবাই বুঝছো? তাহলে দেখো তো এই প্রসেসের উল্টা না, ইঞ্জিন কি কাজ করতো, উৎস থেকে তাপ নিয়ে গ্রাহককে দিত, আর নিজেও কিছু পাইতো, নিজেও কিছু কাজ করতো। আর রেফ্রিজারেটর কি কাজ করছে, যার তাপমাত্রা কম তার থেকে বার করতেছে, নিয়ে উচ্চ তাপমাত্রার বস্তু থেকে তাপ ছাড়তেছে, মানে যে গরিব তার আরো গরিব করতেছে, প্লাস সে সাথে কিছু কাজ করে। তাহলে Q2 প্লাস W মিলে হবে Q1। সবাইকে প্রসেসটা বুঝছো? আচ্ছা, আমাকে একটু কমেন্টে জানাও এই পর্যন্ত ঠিক আছে কিনা। আচ্ছা, তো আমরা এই পর্যন্ত বুঝলাম। আচ্ছা, আমাদের বলো তো, আমরা যখন কার্নো ইঞ্জিনটা পড়ছিলাম, কার্নো ইঞ্জিনে কি ছিল, চাপ বনাম আয়তনের যে একটা লেখচিত্র পাইছিলাম, সেটা কি ছিল? প্রথমে সমুষ্ণ প্রসারণ, তারপর রুদ্ধতাপীয় প্রসারণ, তারপর সমুষ্ণ সংকোচন, তারপর রুদ্ধতাপীয় সংকোচন। এই 4টা প্রসেস আমরা পাইছিলাম না বাচ্চারা? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে A পয়েন্ট, এটা হচ্ছে B পয়েন্ট, এটা হচ্ছে C পয়েন্ট, এটা হচ্ছে D পয়েন্ট, তাই না? তাহলে প্রথমে ছিল সমুষ্ণ প্রসারণ, তারপর রুদ্ধতাপীয় প্রসারণ, তারপর সমুষ্ণ সংকোচন, তারপর রুদ্ধতাপেও সংকোচন করে সে আগের অবস্থায় যেত, তাই না? আর এটা ছিল সমুষ্ণ প্রসারণ, এই অবস্থায় সে উৎস থেকে Q1 পরিমাণ তাপ নিত, আর এই জায়গার তাপমাত্রা কি ছিল বাচ্চারা? T1। আর রুদ্ধতাপীয় প্রসারণের ফলে তাপমাত্রা T1 থেকে কমে কমে কি হতো? T2। আর এই জায়গায় সব জায়গায় তাপমাত্রা কিন্তু T2, এবং এই জায়গায় সে তাপ গ্রাহককে তাপমাত্রা মানে তাপ ছেড়ে দিত। এটা আমাদের কার্ড ছিল, এটা আমাদের কার্নো ইঞ্জিনের চক্র ছিল। রেফ্রিজারেটরের ক্ষেত্রে যদি আমরা পিবি লেখচিত্র আঁকি, তাহলে লেখচিত্রটা কেমন হবে বা গ্রাফটা কেমন হবে? গ্রাফটা হবে একজাক্ট উল্টা, দেখো, মনোযোগ দাও, এরকমই হবে, বাট দেখো বাচ্চারা মনোযোগ দাও, আগে ছিল সমুষ্ণ প্রসারণ, তারপর রুদ্ধতাপীয় প্রসারণ, তাই না? এক্ষেত্রে হবে উল্টা, আগে হবে দেখো এই বিন্দু থেকে আগে হবে রুদ্ধতাপীয় প্রসারণ, তারপর হবে সমুষ্ণ প্রসারণ। দেখো এক্ষেত্রে ছিল আগে সমুষ্ণ, তারপর রুদ্ধতাপীয় প্রসারণ, বাট এক্ষেত্রে আগে হচ্ছে রুদ্ধতাপীয়, তারপর হচ্ছে সমুষ্ণ, ঠিক আছে? আচ্ছা, তাহলে সমুষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, তারপরে কি সমুষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন ছিল না? বাট এখানে আগে উল্টা, আগে ছিল সমুষ্ণ, তারপর রুদ্ধতাপীয়, এই ক্ষেত্রে হবে আগে রুদ্ধতাপীয়, তারপর সমুষ্ণ। দেখো তো এক্ষেত্রে এই গ্রাফটা কি এভাবে যাচ্ছিল না? বাট এক্ষেত্রে তার উল্টা। সবাইকে বুঝছো বিষয়টা? তাহলে এটা হচ্ছে তোমার ABCD, ওকে? তাহলে চক্রটা আমরা কি পাবো বাচ্চারা? চক্রটা আমরা উল্টা পাবো। সবাইকে বুঝছো? তাহলে আমরা বুঝলাম রেফ্রিজারেটর কিভাবে কাজ করে, সেটা হচ্ছে ইঞ্জিনের এক্সিট উল্টা দিকে, ওকে, এক্সিটের উল্টা। তারপর আমরা বুঝলাম যে তার গ্রাফটা কেমন হয়। এই পর্যন্ত সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। ওকে, এই পর্যন্ত সবাই বুঝছো? ওকে, তাহলে এই পর্যন্ত বুঝলেই হলো। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা শিখবো, দেখো তাহলে রেফ্রিজারেটর কি কাজ করছিল, সে যে গরিব মানে যায় যেখানে তাপমাত্রা কম ওইখান থেকে কিছু পরিমাণ তাপ বার করছিল Q2, তারপর সে কিছু কাজ করছে, ওইটার সাথে যোগ করছে কিছু এনার্জি করে পরিবেশে বেশি এনার্জি ছাড়ছিল। তো আমরা বুঝলাম Q2 প্লাস W ইজ ইকুয়াল টু Q1, আর কাজের মানটা কত হবে? Q1 মাইনাস Q2। আচ্ছা, এখন আমাকে একটু বলো তো, কোন ইঞ্জিন ভালো? যে ইঞ্জিন খুব তাড়াতাড়ি, ইঞ্জিন না সরি রেফ্রিজারেটর, কোন রেফ্রিজারেটর ভালো? যে রেফ্রিজারেটর খুব তাড়াতাড়ি ঠান্ডা করে দেয়। তুমি একটা রেফ্রিজারেটর কিনলা,
বস্তু রাখলা, দেখলা যে 10 দিন পর সে ঠান্ডা হয়েছে, মানে বস্তুকে ঠান্ডা করছে, তাহলে ওই রেফ্রিজারেটর কি ভালো? তুমি কি এটা কিনবা? না। আরেকটা কি করলো, সাথে সাথে ঠান্ডা করে ফেললো, তাহলে ওইটা ভালো না? আচ্ছা, তাহলে আমরা একটা রেফ্রিজারেটরের দক্ষতা এটা হিসাব করি কপ দিয়ে। কপ, COP, কপ মানে হচ্ছে কোএফিসিয়েন্ট, EFFICIENT, কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স। ওকে। আচ্ছা দেখো, মনোযোগ দাও, তাহলে কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স এটাকে কপ বলে। কপ মানে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স। এটা হচ্ছে একটা রেফ্রিজারেটর দক্ষতা, মানে কোন রেফ্রিজারেটর কত ভালো এটা বোঝায়। আচ্ছা বলো তো, কোন রেফ্রিজারেটর কত ভালো, এই টার্মটা আমরা বুঝি Q2/W, এই টার্ম দিয়ে, Q2/W। আচ্ছা কিভাবে বলো তো? কারণ হচ্ছে যে রেফ্রিজারেটর যত বেশি শক্তি বার করতে পারবে, মানে একটা রেফ্রিজারেটর 20 জুল বার করে আর আরেকটা রেফ্রিজারেটর 30 জুল বার করে, তাহলে সে বেশি বার করতেছে, মানে সে ঠান্ডাটা কিন্তু তাড়াতাড়ি করবে। এই জন্য যার কিউটুর মান বেশি তার কে এর মানও কিন্তু বেশি। আর যার কিউটু বেশি মানে কি, সে বেশি এনার্জি বার করে ফেলতেছে, মানে সে তাড়াতাড়ি ঠান্ডা করে ফেলবে, বুঝছো? তাহলে যার কিউটু বেশি তার কে বেশি। আচ্ছা, তারপর ডব্লিউর উপর ডিপেন্ড করে। ডব্লিউ মানে হচ্ছে কাজ, মানে ওই রেফ্রিজারেটর ঠান্ডা করতে যেয়ে যদি অনেক বিদ্যুৎ খরচ করে ফেলে, মানে বেশি কাজ করে ফেলে, তাহলে কিন্তু আমাদের লস, ওই রেফ্রিজারেটর ভালো না। তাহলে আমাদের দরকার হচ্ছে কি, খুব কম কাজ, মানে খুব কম কাজ করে এই কাজটা করবে, মানে আমাদের ঠান্ডা করবে, এটা আমরা দরকার না। বিদ্যুৎ খরচ কম হবে, কাজও কম করবে, বাট আমাদের আউটপুট বেশি হবে, বুঝছো? তাহলে কাজের মানটা যত কম হবে বাচ্চারা, দেখো এটা যত কম, তাহলে ভাগফল কিন্তু তত বেশি, তাই না? দেখো তুমি Q2-কে 10 দ্বারা ভাগ করো আর Q2-কে 100 দ্বারা ভাগ করো, তাহলে কি হলো? এটা কি হবে বলো তো? এটা 0.1 ইন্টু Q2, আর এটা কি 0.001 ইন্টু Q2 হবে না? তাহলে বড় মান দ্বারা ভাগ করলে কিন্তু ভাগফলটা ছোট হয়ে যাবে, আর ছোট মান দ্বারা ভাগ করলে ভাগফলটা কি বড় হবে। তা আমরা চাই যে আমাদের কাজের মানটা কম হোক, কম হইলে আমার এই ভাগফলটা বেশি হবে, মানে কে এর মান বেশি হবে, বুঝছো? তাহলে আমাদের একটা রেফ্রিজারেটরের কে মানে কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, সে কত বেশি তাপ বার করতেছে, মানে কিউটুর মান কত ওই রেফ্রিজারেটর, এটা আমাদের দরকার, আর কত কম কাজ করতেছে, তাহলে কত কম কাজ করে সে কত বেশি তাপ বার করতে পারে, এই টার্মটা হচ্ছে কে, এবং এটা যার বেশি ওই রেফ্রিজারেটর তত ভালো। সবাই কি বুঝছো কিনা কপের বিষয়টা? তাহলে কপ কি ব্যবহার করতে হয়, কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স বার করতে হলে তোমাকে Q2/W লাগবে, ঠিক আছে? তাহলে Q2/W অনুপাতটাকে আমরা কে বলি, আর কেন এটাকে আমরা কে বলছি, কেন কে এর মান বেশি হলে ওই রেফ্রিজারেটর ভালো, সবাই কি বুঝছো? আচ্ছা, কে এর মান সাধারণত 2 থেকে 6 এর মধ্যে হয়, 2 থেকে 6, ঠিক আছে, এর মধ্যেই থাকে আর কি। আচ্ছা, সবাইকে এই পর্যন্ত বুঝছো কিনা? বুঝছো তো না? আচ্ছা, আমাকে জানাও, তোমরা আমার সাথে এরকম করো না, তোমরা আমার সাথে সবসময় এরকম করো, আমি বাসায় যাবো, আম্মুর কাছে সব বলে দিব। আচ্ছা ঠিক আছে, দেখো এই শোনো, আচ্ছা ঠিক আছে, আমরা এই পর্যন্ত বুঝলা তো নাকি? না তোমরা ভালো, তোমরা, আমি আম্মুর কাছে ভালো কথা বলবো যে আমার এই স্টুডেন্টগুলো অনেক জোস, তারা গুল্লুমুল্লু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে কে ইজ ইকুয়াল টু কত, Q2/W, ঠিক আছে? আচ্ছা, আমরা আরও কয়েকটা রিলেশন বার করবো, দেখো Q2/W, আর W এর পরিবর্তে কি লেখা যায়, সেটা হচ্ছে Q1 - Q2 লেখা যায়, তাই না? ঠিক আছে, তাহলে এগুলো দিয়েও বার করা যায়। আচ্ছা, তারপরে দেখো আমরা কিউ না লিখে যদি আমরা টি লিখি, দেখো কিউ সমানুপাতিক টি না, তাহলে আমরা তাপমাত্রা দিয়েও রিলেশনটা বার করতে পারবো। তাহলে তাপমাত্রা দিয়ে কি হবে জানো, T2/T1 - T2, ঠিক আছে? তাহলে এই তিনটে হচ্ছে কে বার করার ফর্মুলা। হ্যাঁ, তুমি এই তিনটা দিয়ে তুমি কি করতে পারবা, রেফ্রিজারেটর ম্যাথ করতে পারবা। ওকে, তাহলে কে ইজ ইকুয়াল টু কত হবে, Q2/W। আচ্ছা, অথবা কে ইজ ইকুয়াল টু Q2/W এর পরিবর্তে Q1 - Q2 লিখতে পারবা, অথবা কে ইজ ইকুয়াল টু T2/T1 - T2। ঠিক আছে, সবাই কি বুঝছো রেফ্রিজারেটর বিষয়টা? দেখো না, আস্তে আস্তে বলেন মরে যেতেছে। আচ্ছা, মরো না, দেখো তুমি যদি না থাকো, তোমরা যদি না থাকো, আমি কাকে নিয়ে থাকবো বলো? আমার তো কেউ নাই, তোমরাই তো আছো। এই শোনো, এই বুঝছো তো নাকি? তাহলে আমরা এই পর্যন্ত কি আলোচনা করছি? আমরা এই পর্যন্ত দেখলাম যে ভিডিও থেকে আমরা বুঝবো যে কিভাবে রেফ্রিজারেটরটা কাজ করে, এটা আমরা দেখে নিব যে কি কি জিনিস আছে। আর আরেকটা জিনিস বুঝলাম যে রেফ্রিজারেটর কাজ করে ইঞ্জিনের বিপরীতে, সে যার তাপমাত্রা কম তার থেকে এনার্জি বার করে, যার তাপমাত্রা বেশি তাকে দিয়ে দেয়, প্লাস সেই সেটু কাজ করে, মানে কিছু কাজও সে করে। তারপর আমরা দেখলাম কপ বার করার জন্য আমার Q2/W লাগবে, আর ডব্লিউর পরিবর্তে Q1 - Q2 লেখা যায়, তাপমাত্রা দিয়ে লেখা যাবে T2/T1 - T2, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এই জিনিসটা আমি বলি, বিরতে জিনিসটা বলি নাই। দেখো, মনে করো সে কি করলো, মানে যার যেখানে আমরা বস্তু রাখলাম ওইখানে তাপমাত্রাটা কম, বার করলো, নিয়ে দিয়ে দিল। আচ্ছা, আবার বার করলো, তাপ দিয়ে দিচ্ছে, পরিবেশকে নিয়ে তাপ দিয়ে দিচ্ছে। আচ্ছা, তাহলে এই যে নিয়ে দিয়ে দিচ্ছে, তাহলে কি হচ্ছে বলো তো? তাহলে
ওই ফ্রিজ ভিতরের খাদ্যবস্তু ঠান্ডা হচ্ছে না, কারণ সে কি সারা জীবনে কি ঠান্ডা করতে থাকবে কি না? দেখো না, তাহলে এই যে এখানে কি আছে দেখো, এখানে আমরা খাদ্যবস্তু রাখছি, দেখো না, এই দেখো এখানে খাদ্যবস্তু রাখছি, তাহলে এখান থেকে তাপ বার করে সে বাইরে দিয়ে দিচ্ছে, বার করছে, দিয়ে দিচ্ছে, মানে সারা জীবন কি এখান থেকে তাপ বার করবে কিনা? তাহলে যখন এটা তাপমাত্রা 0 ডিগ্রি হয়ে যাবে, আমরা চাই যে আর ঠান্ডা করো না, এটার উপর আর অত্যাচার করো না, আমরা তো এটাই চাই। তাহলে এটাকে তো একটা কমান্ড দিতে হবে ফ্রিজকে, যে ফ্রিজ তুমি আর এটাকে ঠান্ডা করো না। ওই কাজটা করে কে জানো? থার্মিস্ট্যাট, থার্মোস্ট্যাট, হ্যাঁ, থার্মোস্ট্যাট, থার্মোস্ট্যাট নামে একটা সুইচ আছে, সুইচ, হ্যাঁ। তো ওই সুইচটা কাজ করে যে যখন তুমি ফিক্স করে দাও ফ্রিজকে, যে ফ্রিজ তুমি 4 ডিগ্রি পর্যন্ত ঠান্ডা হবা, ফ্রিজকে কিন্তু সেট করা যায় যে তুমি 4 ডিগ্রি পর্যন্ত ঠান্ডা হবা, তারপর আর করো না। তাহলে সে কি করবে? বার করবে, বার করবে, বার করবে, যতক্ষণ পর্যন্ত না এই বস্তুর তাপমাত্রা 4 ডিগ্রি সমান হবে, সে ততক্ষণ পর্যন্ত তাপ বার করতে থাকবে। যখন দেখবা যে এটার তাপমাত্রা 4 ডিগ্রি হয়ে গেছে, তখন সে আর তাপ বার করবে না, তখন এই সুইচটা কি করবে? অটোমেটিক এই প্রসেসটা অফ করে দিবে। বুঝছো? আচ্ছা, তাহলে আমাদের কতক্ষণ পর্যন্ত চলবে বা কোন তাপমাত্রা সে ফিক্সড হয়ে যাবে, সেটা আমরা কার মাধ্যমে ঠিক করি? একটা সুইচের মাধ্যমে। ওই সুইচটা হচ্ছে থার্মোস্ট্যাট। ঠিক আছে, থার্মোস্ট্যাট নামে একটা সুইচও আছে। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? আচ্ছা, এই জিনিসটা বুঝবা। আর একটা জিনিস হচ্ছে, আমরা এই ফ্রিজের মধ্যে আমরা ভিডিওতে দেখছিলাম, হ্যাঁ, আমরা একটা তরল পাঠাই, ওই তরলটা হচ্ছে ফ্রেয়নকে সাধারণত ইউজ করা হয়, ফ্রেয়ন। তাহলে ফ্রেয়ন হচ্ছে সেই লিকুইড যাকে আমরা কি করি বলো তো? পুরো ফ্রিজ ঘুরাই। তো ভিডিওটা দেখবা, ঠিক আছে? আপাতত দুইটা জিনিস এক্সট্রা জেনে রাখো, ভিডিওতে তুমি এই জিনিসটা পাবা যে থার্মিস্ট্যাট একটা সুইচ, যে সুইচ কি করে, যে কত তাপমাত্রা ফিক্স হয়ে যাবে এসে, হ্যাঁ, আর ঠান্ডা করবে না, সেটা ঠিক করে। আর ফ্রেয়ন হচ্ছে আমরা যে তরলটা কি করি ফ্রিজের মধ্যে দিয়ে পাঠাই, সেই ফ্রেয়ন হচ্ছে সেই তরল। ঠিক আছে, তাহলে আমরা রেফ্রিজারেটর মোটামুটি বুঝছি বাচ্চারা। সবাইকে এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে জানাও। এখন আমরা আমাদের লাস্ট টপিক এই চ্যাপ্টারের সেটা আলোচনা করব, সেটা হচ্ছে এন্ট্রপি। এন্ট্রপি লাস্ট টপিক, হ্যাঁ, এটা আমাদের এই চ্যাপ্টারের লাস্ট টপিক। আজকে আমাদের ইনশাল্লাহ শেষ হবে থিওরি, হ্যাঁ, ওকে। তারপর আমরা সিকিউ, এমসিকিউ, ম্যাথ এগুলো করবো, করে আমরা পরের চ্যাপ্টারে যাব। হে বলো, বুঝছো কিনা তোমরা? তোমরা না আমার সাথে কথাই বলতেছো না। ঠিক আছে, সবাইকে বুঝছো? ও, বুঝেছে না? আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে। আমরা এন্ট্রপি বুঝবো এখন বাচ্চারাও, ঠিক আছে? আচ্ছা, তো দেখো, এটা একটা বস্তু যার তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস, আর এটা একটা বস্তু যার তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তাহলে তাপমাত্রা এটার বেশি, এটা তাপমাত্রা কম, তাহলে উচ্চ তাপমাত্রার বস্তু থেকে তাপ যাবে নিম্ন তাপমাত্রার বস্তুতে, তাই না? হ্যাঁ, তাহলে উচ্চ তাপমাত্রার বস্তু থেকে তাপ যাবে নিম্ন তাপমাত্রার বস্তুতে। তাহলে কতক্ষণ যাবে? সব সময় কি যেতেই থাকবে না? সে যখন তাপ হারাবে তার তাপমাত্রা কিন্তু কমবে, আর সে যখন তাপ পাবে তার তাপমাত্রা কিন্তু বাড়বে, তাই না? তাহলে তার তাপমাত্রা কমতেছে, তার তাপমাত্রা বাড়তেছে। এক সময় কি পাওয়া জানো? মনে করো তার তাপমাত্রা 50 ডিগ্রি, তার তাপমাত্রা মনে করো 50 ডিগ্রি, মনে করো। যখনই দুইজনের তাপমাত্রা সমান হয়ে গেছে, তখন কি হবে বাচ্চারা? তখন সে আর তাকে তাপ দিবে না, সেও আর কিন্তু নিবে না। বুঝছো? তাহলে বিষয়টা বুঝছো? দেখো, দুইটা বস্তুর তাপমাত্রা যখন সমান হয়ে যায়, তখন ওই দুইটা বস্তু আর কেউ কারো থেকে তাপের আদান প্রদান করে না। ঠিক আছে, দেখো, তার মধ্যেও শক্তি ছিল, তার মধ্যে শক্তি আছে। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তার ভিতরে অভ্যন্তরীণ শক্তি আছে না? বাট এই শক্তিটা কি সে দিতে পারতেছে কাউকে? না, সেও তো দিতে পারতেছে না। এই যে শক্তির রূপান্তরের অক্ষমতা, ঠিক আছে, এই যে শক্তি আর দিতে পারতেছে না, এই অক্ষমতার নামই হচ্ছে এন্ট্রপি। তাহলে তুমি এন্ট্রপি বলতে কি বুঝবা? এন্ট্রপি বলতে বুঝবা যে শক্তি তোমার মধ্যে থাকবে, বাট শক্তিকে তুমি রূপান্তর করতে পারবে না। এই জিনিসটাকে কি বলা হয়? এন্ট্রপি। ওকে, তাহলে এন্ট্রপি হচ্ছে শক্তি রূপান্তরের অক্ষমতা। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম। তাহলে আমাদের রূপান্তর অক্ষমতা হচ্ছে এন্ট্রপি। আচ্ছা, ঠিক আছে। এখন বাচ্চারা এইদিকে তাকাও, আমরা এখন এন্ট্রপি নিয়ে আলোচনা করব। বাচ্চারা মনোযোগ দাও। তাহলে আমাদের একটা বস্তুর, তাহলে আমাদের এটা ছিল 50 ডিগ্রি, এটা কত ছিল? 50 ডিগ্রি ছিল, হ্যাঁ। তাহলে 50 ডিগ্রি অবস্থা একটু আগে যে চিত্রটা ছিল, তাহলে সে আর তাকে তাপ দিতে পারতেছে না, সেও নিতে পারতেছে না। তাহলে কিন্তু তাদের মধ্যে এনার্জি আছে, ঠিক আছে না? আচ্ছা, তো এখন আমরা কি চাই জানো? আমি যদি তাকে কিছু এনার্জি দেই, মনে করো এক্সট্রা কিছু এনার্জি দিলাম, মনে করো আরেকটু এনার্জি দিলাম, দিলে কি তাপমাত্রার 50 থাকবে না বেড়ে যাবে? বেড়ে যাবে। মনে করো এটা 51 ডিগ্রি হয়ে গেছে, তখন কিন্তু আবার তাপের স্থানান্তর সম্ভব, তাই না? যখন তুমি কিছু এনার্জি দিবা, অথবা কিছু এনার্জি তার থেকে বের করে নাও, কিছু এনার্জি বার করে নিলা, তখন তাপমাত্রা 50 থেকে একটু কমে যাবে, মানে 49, তখন কিন্তু আবার তাপের স্থানান্তর সম্ভব, তাই না? যতক্ষণ একই তাপমাত্রায় আছে ততক্ষণ পর্যন্ত তাপের স্থানান্তর সম্ভব না, মানে অক্ষমতা থাকবে, মানে আর রূপান্তর করতে পারবে না। ওকে, আচ্ছা, আর এই অক্ষমতা যত বেশি,
এন্ট্রপির মান তত বেশি, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা মাথায় রেখো। আচ্ছা, তো আমরা এখন যে জিনিসটা বুঝলাম যে আমরা যদি কোনো একটা বস্তুতে দেখো, তাহলে এই বস্তুটা এখন কত ডিগ্রি সেলসিয়াসে আছে? 50 ডিগ্রি সেলসিয়াসে আছে। আমরা যদি ওই বস্তুতে কিছু এনার্জি দেই বা কিছু এনার্জি বার করে নেই, তাহলে ওই বস্তুর এন্ট্রপির পরিবর্তন হবে, অক্ষমতার পরিবর্তন হবে, ঠিক আছে? তাহলে আমরা আসলে কোনো একটা বস্তুর এন্ট্রপি আসলে ফিল করা যায় না, যে আসলে চাপ যেমন বোঝা যায় যে মাস দিচ্ছে একক ক্ষেত্রফলে, আয়তন মানে একটা জায়গা, এটা ফিল করা যায়। এন্ট্রপি আসলে এটা ফিল করা যায় না, হ্যাঁ, এটা জাস্ট একটা কনসেপ্ট যে হ্যাঁ, যে আমরা যখন কি করব, কোন একটা বস্তুতে এনার্জি দিব তখন এন্ট্রপির পরিবর্তন হবে, এবং ওই বস্তুর এন্ট্রপি কত এটা মাপা যায় না। যে আমি যদি বলি এই বস্তুর এন্ট্রপি কত, তুমি মাপতে পারবে না, বাট এন্ট্রপির পরিবর্তনটা মাপা যায়, ঠিক আছে? তাহলে একটা বস্তুর এন্ট্রপি কত এটা মাপা যায় না, বাট কিছু এনার্জি দিলে বা কিছু এনার্জি বার করে নিলে ওই বস্তুর এন্ট্রপির চেঞ্জ হয়। হ্যাঁ, এন্ট্রপির পরিবর্তনকে আমরা ডিএস দ্বারা প্রকাশ করি, এন্ট্রপিকে আমরা এস দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? এন্ট্রপির পরিবর্তন আমরা বার করি ডি কিউ বাই টি দিয়ে। আচ্ছা, ডি কিউ কি? ডি কিউ হচ্ছে আমি ওই বস্তুতে কতটুকু এনার্জি দিলাম বা কতটুকু এনার্জি বার করে নিলাম, হ্যাঁ, ওই এনার্জির মান ডি কিউ। আর টি হচ্ছে ওই বস্তুর তাপমাত্রা কত, এটা কেলভিনে নিতে হবে, হ্যাঁ, কেলভিন তাপমাত্রা নিতে হবে। ওকে, আচ্ছা, আটকে গেছে নাকি মেহের তাসনিম? আচ্ছা, এটা সবার কি ক্লিয়ার আছে কিনা দেখো তো, আশা করি ক্লিয়ার থাকার কথা। ওকে, তাহলে আমরা এন্ট্রপির পরিবর্তন কিভাবে বার করতে পারি, সেটা হচ্ছে কি পরিমাণ এনার্জি দিব বা কি পরিমাণ এনার্জি বার করব, সেই তাপ, সে এনার্জি, আর নিচে হবে তাপমাত্রা, তাহলে তাপ আর নিচে তাপমাত্রা, এই অনুপাতটা হচ্ছে এন্ট্রপি, ঠিক আছে? যদি তুমি সিস্টেমে এনার্জি দাও তাহলে ডি কিউর মানটা হবে পজিটিভ, তখন এন্ট্রপির মানও হবে পজিটিভ, ঠিক আছে? আচ্ছা, আর যদি তুমি তার থেকে এনার্জি বার করে নাও, তাহলে এনার্জি বার করলে কি ডি কিউর মানটা নেগেটিভ না বাচ্চারা? এনার্জি দিলে হয় পজিটিভ, আর কারো থেকে তাপ বার করে নিলে হয় নেগেটিভ। ডি কিউর মানও নেগেটিভ, এন্ট্রপির পরিবর্তনও নেগেটিভ। বিষয়টা বুঝছো? তাহলে আমরা কি বুঝলাম, এন্ট্রপি কখন পজিটিভ হয়? যখন তুমি এনার্জি পাবা তোমার এন্ট্রপি বাড়বে, আর তোমার থেকে এনার্জি নিয়ে যাচ্ছে তখন ডি কিউ নেগেটিভ, এন্ট্রপিটাও নেগেটিভ। সবাই বুঝছো? আচ্ছা, তো আমরা এই পর্যন্ত বুঝলাম। আচ্ছা, বলো তো একক কত হবে? তাহলে তাপের একক হচ্ছে জোল, আর তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, তাহলে উপরে গেলে হবে পার কেলভিন, তাহলে জোল পার কেলভিন, এটা হচ্ছে একক, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা আসে পরীক্ষায়, তো এন্ট্রপির একক হচ্ছে জোল পার কেলভিন। ওকে, আচ্ছা, এই পর্যন্ত সবাই বুঝছো কিনা সবাই একটু বলো। এই একজনের কমেন্ট আরেকজন রিপ্লাই দিবা না, হ্যাঁ, এটা তোমাকে বলা হয়েছে। যার সমস্যা সে বলবা, আমি হচ্ছে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? মেহের তাসনিম, তোমার হচ্ছে মনে হয় নেটওয়ার্কের সমস্যা, আমাদের এখানে ক্লিয়ার আছে, তুমি পরে দেখে নিতে পারো, অথবা রিফ্রেশ করে আবার ঢুকো, তাহলে ঠিক হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, আচ্ছা, তাহলে আমরা এন্ট্রপি বার করবো ডিকিউ বাই টি, এটা একটা ফর্মুলা কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এখন একটা জিনিস মনোযোগ দিবা, এটা মনে করো T1 মনে 50 ডিগ্রি সেলসিয়াসে ছিল, তো এখন আমরা যে কাজটা করবো, মনে করো আমরা 2 জুল করে এনার্জি দিলাম, একবার দিলাম, দিলে একবার এন্ট্রপির পরিবর্তন হলো, ঠিক আছে? আবার 2 জুল দিলাম, আবার এন্ট্রপির পরিবর্তন হবে, আবার দিলাম, আবার এন্ট্রপির পরিবর্তন হবে। তাহলে আমি যদি বারবার এনার্জি দিতেই থাকি, তখন কি এই বস্তুর তাপমাত্রা ফিক্স থাকবে না চেঞ্জ হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তখন এর তাপমাত্রা মনে করো T1 থেকে বেড়ে বেড়ে 55 ডিগ্রি হয়ে গেছে, 55 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ছিল T1 তাপমাত্রা, হয়ে গেছে T2 তাপমাত্রা। কেন? আমরা যদি কন্টিনিউয়াস এনার্জি দিতে থাকি, তাপমাত্রা কিন্তু ফিক্স থাকবে না, চেঞ্জ হবে। সবাই বুঝছো? ওকে, আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম বাচ্চারা? তাহলে যখন তাপমাত্রা ফিক্স থাকবে, মনোযোগ দিবা, যখন তাপমাত্রা ফিক্স থাকবে তখন আমরা এই ফর্মুলাটা দিয়ে বার করবো ডিকিউ বাই টি। দেখো তো, একটা নির্দিষ্ট তাপমাত্রা, আর আমরা সামান্য একটু এনার্জি দিচ্ছি, সামান্য এনার্জি দিলে কিন্তু তোমার তাপমাত্রা চেঞ্জ হয় না। তাহলে সামান্য এনার্জির জন্য ডিকিউ বাই টি আমরা এই ফর্মুলাটা ইউজ করব, বা ফিক্স তাপমাত্রার জন্য মনে রাখবা, যখন তাপমাত্রা চেঞ্জ হবে না তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। বাট আমরা যদি কন্টিনিউয়াস এনার্জি দিতে থাকি, তার তাপমাত্রা তখন চেঞ্জ হবে, তখন আমরা মোট এন্ট্রপির পরিবর্তন হিসাব করবো। দেখো, তাহলে একবার দিলাম ডিকিউ, কিছু এন্ট্রপির পরিবর্তন, আবার দিলাম, আবার পরিবর্তন, আবার দিলাম, আবার পরিবর্তন, মোট এন্ট্রপির পরিবর্তন কত, সবগুলো যোগ করতে হবে না? হ্যাঁ, তাহলে এরকম একবার দিলে এন্ট্রপির পরিবর্তন হয়, দিতে থাকলে এন্ট্রপির পরিবর্তন হইতেই থাকবে। তো তোমাকে কি করতে হবে? এই জিনিসগুলো সব যোগ করতে হবে, সব এন্ট্রপি যোগ করে দিলে মোট এন্ট্রপির পরিবর্তন পাওয়া যায়, ঠিক আছে? তা আমরা এই কাজটা এইভাবে না করে ইন্টিগ্রেশন দিয়ে করবো, হ্যাঁ। তো বাচ্চারা মনোযোগ দিবা। তা আমরা এখন যে কাজটা করছি, আমরা কোনো একটা বস্তুতে ডিকিউ পরিমাণ তাপ দিব, দেওয়ার ফলে যদি তাপমাত্রা চেঞ্জ হয়, তাপমাত্রা যদি চেঞ্জ হয়, তাহলে আমরা কিভাবে বার করবো মোট এন্ট্রপির পরিবর্তন? সেটা হচ্ছে ডিকিউ বাই টি, এটা হচ্ছে ক্ষুদ্র এন্ট্রপির পরিবর্তন, এটাকে ইন্টিগ্রেশন করে দিব, করে দিলে মোট এন্ট্রপির পরিবর্তন হবে। কোথায় থেকে কোথায়? T1 থেকে T2। সবাই বুঝছো? আর যদি ওই ডিকিউ পরিমাণ তাপ দেওয়ার ফলে তাপমাত্রা চেঞ্জ না হয়, তাহলে ডিকিউ বাই টি এটাই হবে এন্ট্রপির পরিবর্তন, মোট এন্ট্রপির পরিবর্তন। আর যদি তাপমাত্রা চেঞ্জ হয়, তাহলে আমার মোট এন্ট্রপির পরিবর্তন হবে, ডিকিউ বাই টি হচ্ছে ক্ষুদ্র এন্ট্রপি, এইগুলোকে ইন্টিগ্রেশন করতে হবে T1 থেকে T2। সবাই ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন এটা আমরা বার করবো। দেখো, আমরা জানি ডিকিউ ইজ ইকুয়াল টু কত, কোন একটা বস্তুতে কিছু পরিমাণ তাপ দিলে ওই বস্তুর তাপমাত্রা কেমন চেঞ্জ হয়, সেটা রিলেশন হচ্ছে ms ডেল থিটা, জানতা না?
কিছু পরিমাণ তাপ দিলে তাপমাত্রা চেঞ্জ কত এম এস ডেল থিটা। ওকে, তো আমরা ডিকিউর পরিবর্তে কি লিখতে পারি, এম এস ডেল থিটা না বলে ডিটি লিখতেছি। হ্যাঁ, তাহলে ওই বস্তুর ভর কত, তার আপেক্ষিক তাপ কত, আর তাপমাত্রা চেঞ্জ কত, ঠিক আছে। আর নিচে হবে তাপমাত্রা, আর নিচে হবে T1 আর উপর হবে T2। আচ্ছা, তো এখন বাচ্চারা মনোযোগ দাও, হয়ে গেছে। তাহলে কোনো বস্তুর ভর ধ্রুবক, এসও ধ্রুবক, 1/T ইন্টু ডিটি লেখা যায় কিনা, এম এসকে বাইরে নিয়ে আসলো, 1/T ইন্টু ডিটি, T1 থেকে T2। আচ্ছা, বলো তো 1/x ইন্টু ডিএক্স ইন্টিগ্রেশন করলে কি হয়, লন এক্স হয় না, তাই না। তাহলে ইন্টিগ্রেশন অফ 1/T ইন্টু ডিটি করলে কত আসবে বাচ্চারা, লন টি, তাই না। আর লিমিটের মান কীভাবে বসাবো, নিচে লোয়ার লিমিট উপর আপার লিমিট, এটা ঢুকে গেছে বেয়াদব। আচ্ছা, থেকে দিকে থাকো, মনোযোগ দাও। তাহলে 1/T ইন্টু ডিটি মানে লন টি, আর লিমিট বসালাম T1 থেকে T2। হ্যাঁ, এখন লিমিটের মানটা বসাই দিও বাচ্চারা, দেখো। তাহলে এম এস আগে আপার লিমিট মানে T2 বসবে টি এর জায়গায়, T2 মাইনাস দিয়ে লোয়ার লিমিট কত, লন T1। সবাইকে বুঝছো এই পর্যন্ত, না বোঝো নাই, ঠিক আছে তো না, হয়ে গেছে। তাহলে আমরা এখন দেখো বিয়োগ আকার আছে, তাহলে আমরা লন এ মাইনাস লন বি এর পরিবর্তে কি লিখতে পারি, লন এ বাই বি লিখতে পারি না। হ্যাঁ, তাহলে আমাদের এম এস লন কত হবে, T2/T1। এটি হবে আমাদের মোট এন্ট্রপির পরিবর্তন বার করার ফর্মুলা। সবাইকে বুঝছো, সবাই এই জিনিসটা বুঝছো কিনা আমাকে জানাও। তাহলে যখন ফিক্স তাপমাত্রা হবে, যে একটা বস্তুতে কিছু এনার্জি দেওয়া হলো, তার তাপমাত্রা চেঞ্জ হয় নাই, তাহলে এন্ট্রপির পরিবর্তন বার করবো DQ/T দিয়ে, ঠিক আছে, এটা তার ফর্মুলা। আর যখন তাপমাত্রা চেঞ্জ হবে, আমাকে যদি বলে যে তাপ দেওয়ার ফলে তাপমাত্রা চেঞ্জ হয়ে গেছে, T1 থেকে T2 তে হয়ে গেছে, তখন মোট এন্ট্রপির ফর্মুলা হবে ms ln T2/T1। ওকে, এই দুটো ফর্মুলা দিয়ে আমরা এন্ট্রপি বার করি। কথা বলো, এই পর্যন্ত বুঝলা, ঠিক আছে, ঠিক আছে, কথা বলো, কোথায় তোমরা, ঠিক আছে তো নাকি, হ্যাঁ কথাই বলতেছে না। এই বাচ্চারা বুঝছো, তাহলে এটাই হচ্ছে আমাদের এন্ট্রপি বার করার ফর্মুলা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম এন্ট্রপি কি, তারপর এন্ট্রপির একক কি, আর এন্ট্রপির দুইটা ফর্মুলা, একটা হচ্ছে DQ/T আর একটা হচ্ছে ms ln T2/T1। হ্যাঁ, এই দুইটা ফর্মুলা দিয়ে আমরা এন্ট্রপি বার করি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখব প্রত্যাগামী প্রক্রিয়ার জন্য এন্ট্রপি, আর একটা দেখবো অপ্রত্যাগামী প্রক্রিয়ার জন্য এন্ট্রপি। হ্যাঁ, এগুলো পরীক্ষা আসে, আমরা কনসেপ্ট দেখলাম। হ্যাঁ, আমরা ম্যাথও করবো ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, মনোযোগ দাও। কার্নো যে ইঞ্জিনটা ছিল, কার্নো ইঞ্জিন বাচ্চারা, PQ না PB, সরি। তাহলে কার্নো ইঞ্জিনের যে চক্রটা ছিল, তাহলে কার্নো ইঞ্জিন কি করে, চারটা ধাপে প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়। প্রথমে হবে সমুষ্ণ, তারপর হবে রুদ্রতাপীয়, সমুষ্ণ প্রসারণ, রুদ্রতাপীয় প্রসারণ, তারপর সমুষ্ণ সংকোচন, রুদ্রতাপীয় সংকোচন, চারটা ধাপে হয়। তাহলে এটা আমাদের বি বিন্দু, এটা আমাদের সি বিন্দু, এটা আমাদের ডি বিন্দু। আচ্ছা, তাহলে সমুষ্ণ প্রসারণ, রুদ্রতাপীয় প্রসারণ, সমুষ্ণ সংকোচন, রুদ্রতাপীয় সংকোচন, এটা আমরা জানি। আচ্ছা, ওকে, তো এখন বাচ্চারা বলো, তাহলে প্রথম যে এই প্রক্রিয়া যেটা, এটা সমুষ্ণ প্রসারণ, এই জায়গার তাপমাত্রা সব জায়গার টি, তাই না, T1, এটা উচ্ছের তাপমাত্রা ছিল। আর এই অবস্থায় সে কিন্তু উচ্চ থেকে Q1 পরিমাণ এনার্জি নিচ্ছিল। ওকে, তাহলে উচ্ছের তাপমাত্রা T1, আর এক্ষেত্রে সে Q1 পরিমাণ এনার্জি নেয়। আচ্ছা, বাচ্চারা বলো তো, আর একটা জিনিস দেখাই তোমার, এটা কি রুদ্রতাপীয় প্রক্রিয়া না, এখানে তাপমাত্রা কি হয়, কমতে কমতে T2 হয়, T1 থেকে কমে কমে কি হয়, T2। ওকে, তাহলে T1 ছিল, কমে কমে T2 হয়ে গেল। আচ্ছা, তারপর দেখো বাচ্চারা, এখানে কি সমুষ্ণ সংকোচন, এখানে কিন্তু সব জায়গায় তাপমাত্রা T2, বাট এক্ষেত্রে কিন্তু সে গ্রাহককে এনার্জি দিয়ে দিচ্ছিল, এই জন্য আমি নিচের দিকে দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ওকে, তারপর আমরা কি দেখাইলাম, তাহলে আমাদের সমুষ্ণ প্রসারণ, রুদ্রতাপীয় প্রসারণ, সমুষ্ণ সংকোচন, তারপরে কি হবে, রুদ্রতাপীয় সংকোচন, তাহলে তাপমাত্রা বাইরে বাইরে আবার আগের অবস্থায় চলে আসবে, ঠিক আছে। এটা ছিল আমাদের কার্নো চক্র। আচ্ছা আচ্ছা আচ্ছা, রেফ্রিজারেটরের ক্ষেত্রে কি ছিল বাচ্চারা, রেফ্রিজারেটর উল্টা, আমি একটু রেফ্রিজারেটর একটু এক্সপ্লেন করি। হ্যাঁ, দেখো রেফ্রিজারেটর লাগবে না, আমি একটু এক্সপ্লেন করি, একটা জিনিস মিস হয়েছে এই জন্য। তাহলে সমুষ্ণ প্রসারণ, রুদ্রতাপীয় প্রসারণ, সরি, রুদ্রতাপীয় প্রসারণ, সমুষ্ণ প্রসারণ, তারপর রুদ্রতাপীয় সংকোচন, তারপরে কি এই প্রসেসটা কি ছিল, প্রথমে রুদ্রতাপীয় প্রসারণ, তারপর সমুষ্ণ প্রসারণ, তারপর তোমার রুদ্রতাপীয় সংকোচন, তারপর সমুষ্ণ সংকোচন, এটাই তো ছিল। আর এক্ষেত্রে তোমার তীর চিহ্নটা দেখায়, তীর চিহ্নটা হচ্ছে সে, এটা হচ্ছে T2 এর তাপমাত্রা, এটা T1, তাহলে T2 থেকে সে Q2 পরিমাণ বার করে, আর উচ্ছে Q1 পরিমাণ দিয়ে দেয়। এই জিনিসটা আমরা অ্যাড করে নিবা, ঠিক আছে। তাহলে রেফ্রিজারেটর কি করে, তার উল্টা, বাট সে দেখো সে কি করে, উৎস থেকে নিয়ে গ্রাহকে দেয়, আর সে কি গ্রাহক থেকে বার করে উৎসতে দেয়, এই জন্য উল্টা হয়েছে। হ্যাঁ, এই জিনিসটা একটু রিভিউ করলাম, এই জিনিসটা তীর চিহ্নটা দিকটা দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, তো আমাদের এখন কাজ কি দেখো, আমাদের কাজ হচ্ছে প্রত্যাগামী প্রক্রিয়ার জন্য এন্ট্রপি বার করা। তো
তাহলে আমরা দেখলাম কার্নো ইঞ্জিন যেটা আছে, সমুষ্ণ প্রসারণ, রুদ্ধদ্রব্য প্রসারণ, সমুষ্ণ সংকোচন, রুদ্ধদ্রব্য সংকোচন, এটা কি প্রত্যাগামী প্রক্রিয়া না? হ্যাঁ, সে এই অবস্থা থেকে ঘুরে আবার এই অবস্থায় আসছে, এটা একটা প্রত্যাগামী প্রক্রিয়া। আচ্ছা, তো আমরা এখন দেখবো এই প্রক্রিয়ার জন্য মোট এন্ট্রপি পরিবর্তন কত। ওকে, আচ্ছা, তো এখন বাচ্চারা মনোযোগ দাও। মোট এন্ট্রপির একটা ফর্মুলা ছিল dQ/T, যখন আমাদের তাপমাত্রা চেঞ্জ না হয়। এখন একটা মজা জিনিস শিখাই, এটা এমসিকিউতে আসে। বলতো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডিকিউর মান কত? ডিকিউর মান কিন্তু 0, কারণ ওই প্রক্রিয়ায় সিস্টেম কোনো এনার্জি নেয় না, কোনো এনার্জি দেয়ও না। হাসতেছে কেন তোমরা? হাসো না, দেখো দিদিকে দেখাও। তোমরা কি ভয় পাও না আমি যেগুলো বলি? ভয় পেও? হ্যাঁ, আচ্ছা দেখো, এদিকে দেখাও। তাহলে থেকে দেখাও, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সিস্টেম কি করে? সিস্টেম হচ্ছে কোনো এনার্জি নেয়ও না, কোনো এনার্জি দেয়ও না, তাই না? তাহলে ডিকিউর মান 0 হবে। তাহলে এন্ট্রপির পরিবর্তন কত হবে? এন্ট্রপির পরিবর্তন কিন্তু 0 হবে, কারণ ডিকিউর মান 0 হলে এন্ট্রপির পরিবর্তন 0। এটা পরীক্ষা আসে, বুঝছো? তাহলে আমরা বুঝলাম যে প্রক্রিয়াটা রুদ্ধতাপীয়, ওই প্রক্রিয়ায় কি হবে না? ওই প্রক্রিয়ায় তোমার এন্ট্রপির পরিবর্তন হবে না, কারণ হচ্ছে এখানে ডিকিউর মান 0। ঠিক আছে, এই পর্যন্ত তো বুঝছো? ওকে, তাহলে এখন বাচ্চারা মনোযোগ দাও। তাহলে আমাদের এখন পড়া হচ্ছে যে আমাদের প্রত্যাগামী প্রক্রিয়া এন্ট্রপি। তো আমরা দেখলাম এটা একটা প্রত্যাগামী প্রক্রিয়া। এখন আমরা বার করবো এই প্রক্রিয়ায় মোট এন্ট্রপি। হ্যাঁ, এটা পরীক্ষা আসে। তাহলে আমাদের 1 নম্বর চক্র মানে কি? সমুষ্ণ প্রসারণ। তাহলে সমুষ্ণ প্রসারণ যে প্রক্রিয়াটা আছে, এই অবস্থায় এন্ট্রপির পরিবর্তন কত? এটা হচ্ছে ΔS1 বলতেছি আমরা। হ্যাঁ, তাহলে এই প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন হবে, সে কি পরিমাণ তাপ নেয় আর তাপমাত্রা কত না? আচ্ছা বলো তো, এই অবস্থায় কি পরিমাণ তাপ নেয় সেটা কি Q1 না বাচ্চারা? আর এই অবস্থায় তাপমাত্রা কত সেটা হচ্ছে T1। তাহলে আমরা ডিকিউ না লিখে Q1 লিখতেছি। ঠিক আছে, তাহলে এই অবস্থায় সে কি পরিমাণ তাপ নেয়? Q1, আর তাপমাত্রা T1। যখন সে তাপ নিবে তখন কিন্তু এন্ট্রপির পরিবর্তন পজিটিভ, বুঝছো তো না? আচ্ছা, এখন বলো 2 নাম্বার যে জিনিসটা আছে, 2 নাম্বারটা কি? সমুষ্ণ প্রসারণ, তারপরে তো রুদ্ধতাপীয় প্রসারণ। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন 0। কেন? কারণ যে কোনো তাপ নেয় না, dQ/T, এটা তো হওয়ার কথা ছিল, তাই না? dQ/T হওয়ার কথা ছিল, বাট কোনো কি তাপ নেয় না। যেহেতু এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাহলে এই প্রক্রিয়ায় 0 হবে। এটাও কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া না? এক্ষেত্রেও 0 হবে। আচ্ছা, তাহলে যেহেতু এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপি কি হয়? 0 হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। আর তাহলে সমুষ্ণ প্রক্রিয়ার জন্য আমরা এন্ট্রপি বার করলাম, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য আমরা এন্ট্রপি বার করলাম। তাহলে সমুষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ। এখন আমরা বার করবো সমুষ্ণ সংকোচনের জন্য, ΔS3। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে সে কি পরিমাণ তাপ নেয় বা দেয়? সেটা হচ্ছে Q2 পরিমাণ, আর তাপমাত্রা কত? T2। দেখো আমাদের ফর্মুলা ছিল dQ/T। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে কি সে তাপ নেয় না ছেড়ে দেয়? ছেড়ে দেয়। কি পরিমাণ ছেড়ে দেয়? এটা ডিকিউ না লিখে আমরা Q2 বললাম। আর এই ক্ষেত্রে তাপমাত্রা কত? সেটা T2। আচ্ছা, যেহেতু এই ক্ষেত্রে তাপ ছেড়ে দেয়, তাহলে এখানে ডিকিউর মানটা কি নেগেটিভ হবে না? হ্যাঁ, তাহলে এক্ষেত্রে Q2 মানটা হবে নেগেটিভ, যেহেতু ছেড়ে দেয়, আর এন্ট্রপির পরিবর্তন হবে নেগেটিভ। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা সমুষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমুষ্ণ সংকোচন এই পর্যন্ত বুঝে গেলাম। এখন বাকি থাকে একটা ΔS4। ΔS4টা কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া না? রুদ্ধতাপীয় সংকোচন, তাহলে এই ক্ষেত্রে 0 হবে। তাহলে আমাকে যদি বলে একটা প্রত্যাগামী প্রক্রিয়ায় বা কার্ণচক্রে মোট এন্ট্রপির পরিবর্তন কত? মোট এন্ট্রপির পরিবর্তন হবে ΔS = ΔS1 + ΔS2 + ΔS3 + ΔS4, সবগুলো যোগফল। এটা তোমরা জানি মোট এন্ট্রপি। আচ্ছা, তাহলে ΔS1 এর মান কত? ΔS1 এর মান হচ্ছে Q1/T1। হ্যাঁ, এটা প্লাস। তারপর ΔS2 এর মান হচ্ছে 0, আর ΔS3 এর মান হচ্ছে মাইনাসের Q2/T2, আর ΔS4 এর মান 0। এই পর্যন্ত আমরা জানি। তাহলে Q1/T1 থাকে, মাইনাস Q2/T2 থাকে। হ্যাঁ, এই পর্যন্ত আসলাম। এখন বাচ্চারা মনোযোগ, তোমার Q1/T1 এর অনুপাত যা Q2/T2 এর অনুপাত তাই হয় যদি এটা একটা প্রত্যাগামী প্রক্রিয়া হয়। আর কার্ণচক্র কিন্তু একটা প্রত্যাগামী প্রক্রিয়া। আমরা কিন্তু পড়ছিলাম যে Q1/T1 মানে উৎসের তাপমাত্রা, উৎসের তাপের মান যা, গ্রাহকের তাপমাত্রা, গ্রাহকের তাপের অনুপাতটা সমান। আমরা কিন্তু এটা ধরে নিছিলাম যে Q1/T1 এর অনুপাত যা হবে, Q2/T2 এর অনুপাত তাই হবে। কখন বাচ্চারা মনোযোগ, কখন হবে এটা? যখন তোমার এটা একটা প্রত্যাগামী প্রক্রিয়া হবে বা এটা কার্ণচক্র হবে। কারণ কার্ণচক্র প্রত্যাগামী, যেহেতু এটা কার্ণচক্র প্রত্যাগামী প্রক্রিয়া, আমরা Q1/T1 এর মান যা, Q2/T2 এর মান তাই বলতে পারবো। মানে এটা 5 হলে এটাও 5, তাহলে 5 থেকে 5 বাদ দিলে কত হবে? 0। তাহলে মোট এন্ট্রপির পরিবর্তন কত? 0। ঠিক আছে, তাহলে এটা প্রত্যাগামী প্রক্রিয়ার জন্য বা কার্ণচক্রের জন্য মোট এন্ট্রপির পরিবর্তন কত? 0। সবাইকে এটা বুঝছো? আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য এন্ট্রপির পরিবর্তন কত? 0। এই দুই ক্ষেত্রেই 0 হয়। সবাইকে বুঝছো? আচ্ছা, তো আমরা এখান থেকে বুঝলাম যে কার্ণচক্রের প্রতিটা ধাপে এন্ট্রপির চেঞ্জ কত আর মোট এন্ট্রপির চেঞ্জ কত। মোট এন্ট্রপির চেঞ্জ 0। ঠিক আছে, কারণ Q1/T1 এর মান যা, Q2/T2 এর মান তাই। আচ্ছা, এখান থেকে এভাবে আসে পরীক্ষা যে একটা ইঞ্জিন দিয়ে বলবে বা একটা চক্র দিয়ে বলবে, দেখাও যে এটা কার্ণচক্র কিনা, এটা তোমাকে ডিসিশন দিতে বলবে যে এটা কার্ণচক্র কিনা। তুমি কিভাবে ডিসিশন দিবা?
বা যদি বলে এটা প্রত্যাগামী ইঞ্জিন কিনা, কিভাবে ডিসিশন দিবা? তুমি Q1/T1 এই অনুপাতটা বার করবা। যদি দেখো এই অনুপাতটা Q2/T2 সমান, তাহলে তুমি বলবা যে এটা প্রত্যাগামী ইঞ্জিন বা প্রত্যাগামী প্রক্রিয়ার জন্য, ঠিক আছে? আর যদি তুমি এই অনুপাতটা সমান না পাও, তাহলে এটা প্রত্যাগামী না। সবাইকে বুঝছো? এটা পরীক্ষা আসে, দেখাও যে ইঞ্জিনটা প্রত্যাগামী নয়, তাহলে তুমি এই কাজটা করবা, Q1/T1 এর মান বার করবা, Q2/T2 এর মান বার করবা। সমান হলে প্রত্যাগামী, না হলে প্রত্যাগামী না। সবাইকে বুঝছো? তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে প্রত্যাগামী প্রক্রিয়ার জন্য এন্ট্রপি দেখলাম, কার্নোচক্র দিয়ে দেখলাম। হ্যাঁ, এটা পরীক্ষা আসে। কনসেপ্টটা বুঝছো কিনা সবাই একটু জানাও। এখন আমরা অপ্রত্যাগামী দেখবো। দেখো, একটা লাগাই দিলেই হবে। অপ্রত্যাগামী প্রক্রিয়ার জন্য এন্ট্রপি। কি মজা। আচ্ছা, এই সবাই বুঝছো কিনা আমাকে এটা বলো। তোমরা আমার সাথে এরম করো না। দেখো, আমাকে সহজ সরল পেয়ে তোমরা সবসময় আমার সাথে এরম করো। এই বাচ্চারা কই তোমরা? হ্যাঁ, বুঝছো কিনা? আচ্ছা দেখো, ঠিক আছে তো নাকি? কথা বলো। ক্লিয়ার না? আমাদের ফারিয়া বলছে ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে, তোমরা অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, এই শোনো, অপ্রত্যাগামীর জন্য এখন এন্ট্রপি দেখবো, ঠিক আছে? আচ্ছা দেখো, শোনো, এই দেখো, এখন আমরা এখানে একটা অপ্রত্যাগামী প্রক্রিয়া চিন্তা করতেছি। দেখো, তাহলে এটা একটা বস্তু যার তাপমাত্রা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, আর এটা একটা বস্তু যার তাপমাত্রা হচ্ছে কম, মানে সে গরিব, মনে করো এটা 10 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, আচ্ছা, তো এখন দেখো 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 আমাদের উচ্চ তাপমাত্রা বস্তু থেকে এনার্জি যায়, তাই না? কার দিকে যায়? যার তাপমাত্রা কম। তো আমরা ধরে নিচ্ছি ডিকিউ, কিছু এনার্জি যাচ্ছে। ওকে, তাহলে যার তাপমাত্রা বেশি সে এনার্জি দিচ্ছে, আর যার তাপমাত্রা কম সে এনার্জি নিচ্ছে। তাহলে কি পরিমাণ এনার্জি ছাড়লো সেটা হচ্ছে ডিকিউ। তাহলে সে ডিকিউ পরিমাণ ছাড়লে তার তাপমাত্রা কি বাড়বে না কমবে? কমবে। আচ্ছা, আর সে যদি ডিকিউ পরিমাণ লাভ করে তার তাপমাত্রা কিন্তু বাড়বে। এই পর্যন্ত বুঝছি। তো এটা কি প্রত্যাগামী প্রক্রিয়া না অপ্রত্যাগামী প্রক্রিয়া? দেখো তো, সে যে জিনিসটা দিয়ে দিল সে কি কোনোদিন আর এটা ফেরত পাবে? কারণ না, কারণ সে তো আর এটা দিবে না, কারণ তার তাপমাত্রা কম, তার অভাব আছে এখনো, সে কিন্তু আরও নিবে। তাহলে এটা কি প্রক্রিয়া হলো? প্রত্যাগামী না অপ্রত্যাগামী? অপ্রত্যাগামী, কারণ সে দিল, এটা আর ফেরত পাওয়া যাবে না। তাহলে এটা একটা অপ্রত্যাগামী, এই যে কিছু এনার্জি দিয়ে দিল আর ফেরত পাচ্ছে না। তো আমরা এখন দেখবো এই অবস্থায় এন্ট্রপির চেঞ্জ কত। হ্যাঁ, সবাইকে এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও তো বাচ্চারা। আমার এখানে মনে হচ্ছে আটকে গেছে। হ্যাঁ, আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে আমরা এই প্রক্রিয়াটা দেখলাম, এটা একটা অপ্রত্যাগামী। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো বাচ্চারা, শোনো তো, এখন বলো তো, যখন এই বস্তুটা এনার্জি দিবে তাহলে তার এন্ট্রপি কি হবে? চেঞ্জ হবে। আচ্ছা, এন্ট্রপির চেঞ্জটা আমরা বার করবো। তাহলে উচ্চ তাপমাত্রার যে বস্তু তার এন্ট্রপির চেঞ্জকে আমরা ΔS1 বলছি, যেহেতু সে তাপ হারাচ্ছে। তাহলে আমরা এন্ট্রপির চেঞ্জটা হচ্ছে, ফর্মুলা হচ্ছে dQ/T। ওকে, তাহলে সে কি পরিমাণ হারাচ্ছে সেটা হচ্ছে dQ, আর তার তাপমাত্রা কত সেটা হচ্ছে T1। যেহেতু তাপ হারাচ্ছে এই জন্য এন্ট্রপির পরিবর্তনটা হবে নেগেটিভ। ওকে, আচ্ছা, এখন বাচ্চারা বলো তো, তাহলে আমাদের উচ্চ তাপমাত্রার যে বস্তু আছে তার এন্ট্রপি কমে যাচ্ছে, কারণ সে তাপ হারাচ্ছে, তাপ হারালে এন্ট্রপি কমে যায়। আচ্ছা, আর যে নিম্ন তাপমাত্রার বস্তু আছে তার কিন্তু এন্ট্রপি বাড়ছে বাচ্চারা, কারণ সে ওই তাপটা পাচ্ছে, dQ/T, এটা হচ্ছে ফর্মুলা। তার তাপমাত্রা কত? T2, আর সে এনার্জি পাচ্ছে, পাইলে কি হবে? পজিটিভ। আচ্ছা, তাহলে ΔS1টা হচ্ছে উচ্চ তাপমাত্রার বস্তুর এন্ট্রপি হ্রাস, আর ΔS2টা হচ্ছে নিম্ন তাপমাত্রার বস্তুর এন্ট্রপি বৃদ্ধি। ঠিক আছে, এই পর্যন্ত সবাই বুঝছে কিনা আমাকে একটু জানাও। ওকে, সবার? আমার এখানে আটকে আছে, কি যে সমস্যা দাদা। তাড়াতাড়ি আমি একটু আবার চলে আসি। হ্যাঁ, সবাই একটু কমেন্ট করো। হ্যাঁ, ঠিক আছে কিনা? হেই বাচ্চারা বলো, ঠিক আছে কিনা? আচ্ছা, আমি চলে আসছি। হ্যাঁ, দেখো আরেকজন কি বলে, ভাইয়া প্রত্যাগামী তো তাপ দিচ্ছিল। তাপ দেওয়ার বিষয় না, বিষয়টা হচ্ছে সে আগের অবস্থায় ফিরে আসবে কিনা। দেখো, তাহলে এই যে কন্ডিশনে ছিল, তাপ দেওয়ার ফলে কি সে আবার ওই কন্ডিশন পাবে নাকি? না, হ্রাস পেতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না সমান না হয়। ফিরে তো আর আসতেছে না, তাই না? তাহলে আমি তাপ দিচ্ছি বাট আমি নিচ্ছি না, ওই জিনিসটা দিয়ে দিলাম আর নিচ্ছি না, তাহলে আমি কি ফেরত পাচ্ছি না? তাহলে আমার এটা প্রত্যাগামী না, এটা অপ্রত্যাগামী। ঠিক আছে, আচ্ছা, তো এখন দেখো মনোযোগ দাও। তাহলে আমরা বুঝলাম ΔS1 হচ্ছে উচ্চ তাপমাত্রার বস্তুর এন্ট্রপি হ্রাস, আর ΔS2 হচ্ছে নিম্ন তাপমাত্রার বস্তুর এন্ট্রপি বৃদ্ধি। তাহলে এই ঘটনাটাই তো ঘটছে নাকি? আচ্ছা, তাহলে মোট এন্ট্রপির পরিবর্তন কত? ΔS। তাহলে মোট এন্ট্রপির পরিবর্তন হবে দুইটার যোগফল, ΔS1 প্লাস ΔS2। মনোযোগ দিবে বাচ্চারা। আচ্ছা, ΔS1 এর মান হচ্ছে dQ/T1 মাইনাস, আর প্লাস ΔS2 এর মান কত? dQ/T2
T2। আচ্ছা, এখন একটা মজার জিনিস শিখবা। ওকে, আচ্ছা এখন দেখো বাচ্চারা মনোযোগ দাও, ডিকিউর মান মনে করো এটা 10 জুল, তাহলে সে 10 জুল দিয়েছে, সে 10 জুল পেয়েছে, তাহলে ডিকিউর মান কি দুজনেরই সমান না? হ্যাঁ, কিন্তু তাপমাত্রা কি দুজনেরই সমান না? তার তাপমাত্রা বেশি, তার তাপমাত্রা কম। তাহলে এখন বাচ্চারা বলো তো, আমি যদি এই লাইনটাকে লিখি 10/T1 এর মান তো বেশি, মনে করো এটা 300 কেলভিন, মনে করো আমি বেশি ধরে নিলাম, আর ডিকিউর মানটা 10, আমি মান দিয়ে বুঝাচ্ছি তোমাদের, হ্যাঁ ডিকিউর মানটা 10ই আছে, বাট তার তাপমাত্রা কম, মনে করো এটা 20 কেলভিন, যাও ঠিক আছে 20 কেলভিন। ওকে, আচ্ছা ওকে, বলো তো এই মানটা বেশি না এই মানটা বেশি, বলো তো দেখি। যখন তুমি বড় মান দ্বারা ভাগ করবা এর ভাগফলটা কিন্তু কম হবে, আর যখন তুমি ছোট মান দ্বারা ভাগ করবা, দেখো একই মানকে ভাগ করতেছো, তাহলে এই ভাগফলটা কিন্তু বেশি হবে। তাহলে আমরা বুঝলাম, দেখো এটার মান কত আসবে, এটার মানটা কত আসবে বাচ্চারা 0.5 না, তাহলে এর মানটা 0.5, বাট এটা দেখবো 0.5 এর চেয়ে কম। মান দ্বারা ভাগ করলে ভাগফল ছোট হয়ে যায়, আর ছোট মান দ্বারা ভাগ করলে ভাগফল বড় হয়ে যায়। তাহলে আমরা বুঝলাম মাইনাসের যে মানটা ছিল এই মানটা কম, আর প্লাসের যে মানটা ছিল এই মানটা বেশি। তাহলে আমরা এই পর্যন্ত কি বুঝছি বাচ্চারা? তাহলে আমরা বুঝলাম যে আমি ডি কিউকে ভাগ করতেছি, যখন আমি T1 বড় মান দ্বারা ভাগ করতেছি এই মানটা ছোট হবে, আর ছোট মান দ্বারা ভাগ করতেছি এই মানটা বড়, মানে প্লাসের মানটা বড় আর মাইনাসের মানটা ছোট। তাহলে মনে করো এটার মান মনে করো -0.2 আসলো, আর এটা 0.5, তাহলে লাস্ট পর্যন্ত যোগ বিয়োগ করলে কি প্লাস মান পাবো কিনা বাচ্চারা, বলো প্লাস মান পাবো কিনা? আমাদের মনে ঝাপসা হয়ে গেছে না? ওকে, দাঁড়াও দাঁড়াও, দোয়া করো একটু, ঠিক হয়ে যাবে। আল্লাহ তোমরা ঠিক করে দাও, আল্লাহ দোয়া করো তোমরা। ঝাপসা হয়েছে না? হ্যাঁ দাঁড়াও, ঝাপসা হয়ে গেছে, দুঃখ পেও না, দাঁড়াও, আরে কান্নাকাটি করে না, দাঁড়াও আমি তো আছি, থাক কান্নাকাটি, আহা বাবু কান্নাকাটি করে না, হঠাৎ করে বাচ্চারা কান্নাকাটি করে দেয় না, ওই অবস্থা আর কি, কান্নাকাটি করে না, দাঁড়াও। হ্যাঁ দোয়া করো তোমরা, দোয়া করলে না ঠিক হবে। ঠিক হয়েছে কি? আল্লাহ ঠিক করে দাও, আল্লাহ একটু ওয়েট করি আমরা, হ্যাঁ দেখি ঠিক হয় কিনা, নাহলে কেটে দিতে হবে, কেটে আবার আসতে হবে। লাস্টের দিকে চলে আসছিলাম, আল্লাহ ঠিক করে দাও আল্লাহ। হ্যাঁ দাঁড়াও, চিন্তা করো না। এই তো ঠিক হয়ে গেছে, দেখছো? ওকে, ঠিক হয়ে গেছে, সবাই জানাও ঠিক হয়েছে কিনা, আমাকে জানাও। হ্যাঁ সবাই ঠিক হয়েছে কিনা জানাও। দেখো না, অরিজিৎ সিং বলতেছে আমার ওয়াইফাই সমস্যা। কি আর করবো বলো, 20 Mbps নিয়ে যদি এই সমস্যা হয় তাহলে আর কি করবো, কিছু করার নাই, আল্লাহ ওদের বিচার করুক। আচ্ছা শোনো এই পর্যন্ত হইলো তো নাকি? ঠিক হয়েছে না বাচ্চারা? ক্লিয়ার হয়েছে তো না? আচ্ছা তাহলে আমরা যে কথাটা বলছিলাম, তাহলে আমরা এই ক্ষেত্রে একই মানকে ভাগ করতেছি, বাট বড় মান দ্বারা ভাগ করতেছি, বড় মান দ্বারা ভাগ করলে এই ভাগফলটা কিন্তু ছোট হবে, তাহলে মাইনাসের মানটা ছোট। আর আমরা এখানে কি করতেছি, ছোট মান দ্বারা ভাগ করতেছি, T2 মান তো কম, তাহলে ছোট মান দ্বারা ভাগ করলে এই ভাগফলটা হবে বড়, মানে প্লাসের মানটা বড় আর মাইনাসের মানটা ছোট। লাস্ট পর্যন্ত যোগ বিয়োগ করলে কি হবে বাচ্চারা? যোগ বিয়োগ করলে কিন্তু আমরা পজিটিভ একটা মান পাবো, তাই না? মনে করো পজিটিভ প্লাসের মানটা 0.5 আসছে আর মাইনাসের মানটা আসছে -0.2, লাস্ট পর্যন্ত কি আমি প্লাসের 0.3 পাবো না? হ্যাঁ, তাহলে আমি যে কাজটা করলাম, ∇1 প্লাস ∇2 যোগ করলাম, করে এই জিনিসটা পাইলাম। তারপর আমরা দেখলাম যে এই যোগ বিয়োগটা করে লাস্ট পর্যন্ত >0 আসবে, মানে পজিটিভ একটা মান আসবে। সবাইকে এই পর্যন্ত বুঝছে কিনা? হ্যাঁ, তাহলে পজিটিভ মান আসা মানে কি ∇s মান >0 আসবে, তাহলে অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপির মানটা 0-র চেয়ে বড় একটা মান হবে। এই পর্যন্ত সবাই বুঝছে কিনা? আমরা সবাই কমেন্টে জানাও এই পর্যন্ত বুঝছে কিনা। তাহলে আমাদের অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপির মানটা >0, মানে সবসময় পজিটিভ হবে, ধনাত্মক হবে। ঠিক আছে কিনা সবাই বলো? তাহলে অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপির মান >0। ওকে, সবাই এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে অপ্রত্যাগামী প্রক্রিয়া এন্ট্রপি বাড়বে। আচ্ছা, এন্ট্রপি বাড়া মানে কি অক্ষমতা বাড়া কিনা? হ্যাঁ বাচ্চারা, আচ্ছা তাহলে আমরা যখন কি করব, দেখবো যে একটা অপ্রত্যাগামী প্রক্রিয়া, তাহলে ওই প্রক্রিয়া আমার সিস্টেমের অক্ষমতা বাড়ছে। তাহলে অক্ষমতা বাড়লে কি হবে শোনো, আমরা যত ধরনের প্রক্রিয়া দেখি সব কিন্তু একমুখী, তাই না, এবং স্বতঃস্ফূর্ত। বলতো একমুখী এবং স্বতঃস্ফূর্ত বিক্রিয়াগুলা প্রত্যাগামী হয় না অপ্রত্যাগামী হয়? অপ্রত্যাগামী হয়। তাহলে আমাদের এই জগতের এন্ট্রপি বাড়ছে না কমছে? বাড়ছে, কারণ আমাদের বেশিরভাগ প্রক্রিয়া অপ্রত্যাগামী। যেমন কলমটাকে ফেলে দাও, সে নিচে পড়ে যাবে, অপ্রত্যাগামী, আর ফিরে আসবে না। তাহলে তার অক্ষমতা কিন্তু বাড়ছে। দেখো
যখন সে উপরে ছিল তাকে দিয়ে কাজ করানো সম্ভব ছিল, মাটিতে পড়ে গেছে, তাকে দিয়ে আর সম্ভব না, তাই না? তাকে আবার ওর উপর উঠাইতে হবে, বুঝছো তো নাকি? তাহলে যত অপ্রত্যাগামী প্রক্রিয়া আছে সবার জন্য আমার এন্ট্রপি বাড়ছে, মানে আমার জগতে বেশিরভাগই অপ্রত্যাগামী প্রক্রিয়া এবং একমুখী, যার কারণে আমাদের জগতে কি বাড়ছে? এন্ট্রপি বাড়ছে। আচ্ছা, এন্ট্রপি বাড়লে আমাদের লাভ না লস? আমাদের কিন্তু লস বাচ্চারা, আমাদের কিন্তু ক্ষতিকর। কারণ কারণ যখন আমাদের এই জগতে বেশি এন্ট্রপি বেড়ে যাবে তখন কি হবে জানো? তখন আমার মধ্যে এনার্জি থাকবে, বাট আমি এনার্জিটা কাউকে দিতে পারবো না। এটা তো অক্ষমতা না? আমার মধ্যে এনার্জি আছে বাট আমি এটাকে কাউকে দিতে পারছি না, মানে আমি এটা দিয়ে কাজ করতে পারছি না। তাহলে আমাদের তেলের মধ্যে এনার্জি ছিল, বাট তেল থেকে এনার্জি ইঞ্জিন নিয়ে তো কাজ করছিল, বাট তেল যদি এনার্জি দিতে না পারে তাহলে কি আর ইঞ্জিন দিয়ে কাজ করানো সম্ভব না? তাহলে আমরা আমাদের জগতের যখন কি হবে, এন্ট্রপি এরকম করে বাড়তেই থাকবে, তাহলে এমন একটা সময় পাওয়া যাবে যখন আমাদের এক এনার্জি থেকে আরেক এনার্জিতে কনভার্ট করা যাচ্ছে না, কারণ একজন থেকে আরেকজন যাচ্ছে না। তাহলে আমাদের কি হবে? একটা তাপীয় মৃত্যু হবে, যে তাপ দিয়ে আর কাজ করানো সম্ভব না। এই কন্ডিশনটাকে বলা হয় জগতের তাপীয় মৃত্যু। তো জগতের তাপীয় মৃত্যু কি? যে আমাদের জগতের এন্ট্রপির মান বাড়ছে, বাড়তে বাড়তে যখন অনেক বেশি হয়ে যাবে তখন এক এনার্জি থেকে অন্য এনার্জিতে আমরা কি করতে পারবো না? তাপের কনভার্ট করতে পারবো না। তখন আমরা বলবো আমাদের তাপের মৃত্যু হয়ে গেছে, তাপ শেষ, তাপ বলতে আর কিছু নাই দুনিয়াতে, বুঝছো? জগতের তাপীয় মৃত্যু, বুঝছো? এটা বলো। কানাকাটি করো না, আরে কানাকাটি করো না। আচ্ছা দেখো, এই শোনো, এই পর্যন্ত বুঝছো? তাহলে আমরা এন্ট্রপি থেকে কি বুঝলাম? দেখো, আমরা বুঝলাম রুদ্ধতাপী প্রক্রিয়া এন্ট্রপির মান 0, প্রত্যাগামী প্রক্রিয়া এন্ট্রপির মান 0, অপ্রত্যাগামী প্রক্রিয়া এন্ট্রপির মান গ্রেটার দেন 0, মানে সবসময় বাড়তে থাকবে। আর জগতের তাপীয় মৃত্যু কি, এটা বুঝছি। তারপর আমরা বুঝছি যে এন্ট্রপি বার করার একটা ফর্মুলা হচ্ছে dQ/T, আর একটা ফর্মুলা হচ্ছে ms ln T2/T1। এটা কখন ইউজ করবো? যখন তাপমাত্রা চেঞ্জ হবে না। এটা কখন ইউজ করবো? যখন তাপমাত্রা চেঞ্জ হয়। এই পর্যন্ত তো বুঝছো নাকি? আচ্ছা, শেষ তো বাচ্চারা। এখন আমরা দেখবো এন্ট্রপি ও বিশৃঙ্খলা। বিশৃঙ্খলার সাথে বিশৃঙ্খলা, ওকে, বিশৃঙ্খলা। হ্যাঁ, আচ্ছা, এন্ট্রপির সাথে বিশৃঙ্খলার সম্পর্ক আছে। যত বেশি বিশৃঙ্খল হবা তোমার এন্ট্রপি তত বাড়বে। আচ্ছা, অক্ষমতা বাড়বে। আচ্ছা, যেমন দেখো, মনোযোগ দাও। মনে করো তোমার একটা ক্লাসে অনেকগুলো স্টুডেন্ট বসেছিল, তারা সুশৃঙ্খলভাবে বসেছিল। দেখলাম কত ভালো ছেলে, মানে তোমরাই বসে আছো, তোমরা অনেক ভালো। আচ্ছা, তো বসে আছো, আমি তোমাদের দিয়ে যদি কোনো কাজ করতে চাই, যে বললাম যে বাচ্চারা তোমরা সবাই কি করবা, একটা কাজ করো, তোমাদের দিয়ে কিন্তু কাজ করা সম্ভব, কারণ তোমরা সুশৃঙ্খল অবস্থায় আছো। তোমাদের কিছু বললে তোমরা শুনবা। বাট যখন ঘন্টা পরে, ছুটির ঘন্টা পরে, তখন কি তোমরা আর বসে থাকো স্কুলে, না দৌড়াদৌড়ি করো, এলোমেলো দৌড়াদৌড়ি করো? তখন কি তোমরা স্যারের কথা শোনো? না, স্যারের কথা শোনো না, কিন্তু তোমরা তখন খারাপ হয়ে যাও। তখন স্যার কি তোমাদের দিয়ে কোনো কাজ করাইতে পারবে না? অক্ষমতা বাড়তেছে না বলো তো তোমাদের? হ্যাঁ। তাহলে বিশৃঙ্খল হয়ে গেলে তোমাদের দিয়ে আর কোনো কাজ করানো সম্ভব না, তাহলে তোমাদের এন্ট্রপি বেড়ে যাবে, ঠিক আছে? আর যখন সুশৃঙ্খল ছিলা তোমাদের দিয়ে কিন্তু কাজ করানো সম্ভব ছিল, বুঝছো? তাহলে আমরা বুঝলাম যত বিশৃঙ্খল হয়ে যাবে ও তাদের দিয়ে আর কাজ করানো সম্ভব হবে না, তখন তাদের এন্ট্রপি বাড়বে, অক্ষমতা বেড়ে যাবে। আর সুশৃঙ্খল অবস্থায় কি হয়? এন্ট্রপির মান কম হয়, কারণ তাদের দিয়ে কাজ করানো সম্ভব হয়। বিষয়টা কি বুঝছো? এই জন্য কঠিন অবস্থায় বাচ্চারা, কঠিন অবস্থায় অণুগুলা কি সুশৃঙ্খল অবস্থায় থাকে না? তাহলে এন্ট্রপির মান সবচেয়ে কম। কঠিন অবস্থায় এন্ট্রপির মান সবচেয়ে কম। তাহলে কঠিন থেকে যখন তরল হয় অণুগুলা কিন্তু একটু এলোমেলো হয়, বিশৃঙ্খল হয়। কঠিন থেকে তরল থেকে যখন গ্যাস হয় এদের বিশৃঙ্খলা আরও হয়। আর যখন প্লাজমা অবস্থায় যায় তখন কে কোথায় আছে তো পাওয়াই যায় না। তাহলে সবচেয়ে বেশি বিশৃঙ্খল কোন জায়গায়? প্লাজমা অবস্থায়, প্লাজমা। আর সবচেয়ে কম কোথায়? কঠিন অবস্থায়। হ্যাঁ, তাহলে আমরা যদি এন্ট্রপি নিয়ে চিন্তা করি, কঠিন অবস্থায় সবচেয়ে বেশি সুশৃঙ্খল, তাহলে এই জায়গায় এন্ট্রপি কম। আর এখানে সবচেয়ে বিশৃঙ্খল প্লাজমা অবস্থায়, এখানে এন্ট্রপি সবচেয়ে বেশি। তাহলে কঠিন, তরল, বায়বীয়, এই তিনটার মধ্যে এন্ট্রপি কার বেশি? বায়বীয়র, তাই না? কারণ এই অবস্থায় এই তিনটার তুলনায় বেশি বিশৃঙ্খল, বুঝছো? আচ্ছা, তাহলে আমরা বিশৃঙ্খলার সাথে এন্ট্রপির বিষয়টা বুঝলাম। আচ্ছা, অথবা এভাবে চিন্তা করো, একটা উদাহরণ দেই। তোমার একটা চিনি আছে, চিনি মানে শরবত খাবা আর কি, প্রচুর গরম শরবত খাবা। তাহলে তুমি চিনি নিলা, এগুলো চিনি, তো একটা চামচ নিলা, চামচ নিয়ে তুমি একটু নাড়লা, দেখলা যে এগুলো বিশৃঙ্খল হচ্ছে আস্তে আস্তে, না ছড়াচ্ছে। তো তুমি কি সারা জীবন এরকম বসে বসে নাড়ো নাকি? না, একটু পরে কিন্তু নাড়া অফ করে দাও। কেন বলো তো? কারণ এই চিনিগুলো যতটুকু বিশৃঙ্খল হওয়ার কথা, মানে দ্রবণে যতটুকু মিশ্রণ হওয়ার কথা ততটুকু মিশে গেছে, আর নাইরেও লাভ নাই, মিশবে না। তাহলে সর্বাধিক বিশৃঙ্খল অবস্থায় আছে, তখন কিন্তু তুমি তার দিয়ে নামতেছো না, কারণ তার দিয়ে আর কাজ করানো সম্ভব না, মানে মিষ্টি বানানো সম্ভব না, বুঝছো? তাহলে বিশৃঙ্খল অবস্থায় কি বেশি? অক্ষমতা বেশি, মানে এন্ট্রপি বেশি, বুঝছো? তাহলে এটা আসে পরীক্ষায় যে এন্ট্রপি কখন বেশি হয়? বিশৃঙ্খল অবস্থায়। সবাইকে এই পর্যন্ত বুঝছো কিনা বাচ্চারা, বলো? তাহলে আমরা এন্ট্রপির বিষয়টা কি এটা বুঝলাম। আর
আর কি বুঝলাম, এন্ট্রপির সাথে বিশৃঙ্খলার সম্পর্কটা বুঝলাম। হ্যাঁ, সবাই ক্লিয়ার কিনা? ক্লিয়ার হয়েছ? হয়েছে কিনা বলো। আচ্ছা, বুঝছি আমি তোমরা হয়েছো। ঠিক আছে, দেখা দেখা শোনো, তোমরা হয়েছো আমি বুঝছি। এখন দেখো আমরা একটা ম্যাথ করি, হ্যাঁ, করে এন্ট্রপি একটা দুইটা ম্যাথ করি, তারপর শেষ। তোমরা প্রস্তুত? প্রস্তুত কিনা বলো। সবাই ঠিক আছে তো না সব কিছু? এখন আমরা এন্ট্রপির দুইটা ম্যাথ করবো, এগুলো পরীক্ষা আসে, করে আমরা ছুটি দিয়ে দিব আজকে। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া। রিম্পি ক্লিয়ার হয়েছে না? আচ্ছা, নাদিম ক্লিয়ার হয়েছে, মাশাআল্লাহ, তোমরা অনেক ভালো, তোমরা অনেক ভালো। নিয়ন, তোমরা অনেক কুল্লুগুল্লু। ফারিয়া, আর কই নিয়ন, লিমা, আচ্ছা আসলিমা পারবেন, লিমা, ও তুমিও আছো নাকি? আচ্ছা, তুমি তো ক্লাসে করো না, যাই হোক। আচ্ছা, তুমি আমার জন্য আজকে থাকার জন্য একটা চকলেট নিয়ে যাও, আর ভুলে গেলে মাফ করে দিও। আচ্ছা ঠিক আছে। দেখো শোনো, এটা কিন্তু আগে বলে রাখি, এই জীবনে যত কিছু দিমু বলছি, যদি এগুলো ভুলে যাই বা না দেই, মাফ করে দিও। হ্যাঁ, কারণ নাহলে হাস্যর ময়দান আবার এগুলোর জন্য বসে থাকবা, বলবো যে ভাই আপনার কাছে চকলেট পাইছি, নাহলে আমার হচ্ছে দিয়ে দেন, এখন আমার সব দিয়ে দেন। হ্যাঁ না, এগুলো করো না। হ্যাঁ, দেখো রেডি না? আচ্ছা আচ্ছা শোনো, ঠিক আছে, আমরা এখন এন্ট্রপির ম্যাথ করবো, এগুলো আসে পরীক্ষায়। হ্যাঁ, দেখো শুরু করি। একটা ম্যাথ করবো, দেখবা যে এন্ট্রপির সব ম্যাথ শেষ। দেখো না কি যে মজা। তোমাকে বলবে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 10 কেজি বরফকে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে মোট এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করো। বুঝছো? আমরা একটা ম্যাথ করবো, দেখবে এন্ট্রপি সব ম্যাথ হয়ে যাবে। হ্যাঁ, তো এতগুলো আসবে না পরীক্ষায়, আমরা দেখছি আর কি, একটা ম্যাথের মধ্যে সব চলে আসবে। আচ্ছা, তো মনোযোগ দাও। তাহলে আমার বরফ আছে কয় কেজি? বরফ আছে 10 কেজি। এই 10 কেজির তাপমাত্রা কত? -5 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তো এখন দেখো বিষয়টা, মনোযোগ দাও, এই স্কেলটা দেখবা। তাহলে তোমার আছে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ। তাহলে এই বরফটা কি করবে? পরিবেশ থেকে তাপ নিবে, নিয়ে 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 কি করবে? সে আগে 0 ডিগ্রির বরফ হবে, তাই না বাচ্চারা? 0 ডিগ্রি বরফ হইলো, এখন সে 0 ডিগ্রি বরফ থেকে আরো তাপ নিবে, নিয়ে কিন্তু 0 ডিগ্রির পানি হবে, তাই না বাচ্চারা? হ্যাঁ, এখানে কিন্তু সুপ্ত তাপ বাচ্চারা। দেখো, তাহলে সে কি করলো? -5 ডিগ্রি ছিল, নিয়ে নিয়ে 0 ডিগ্রির বরফ হলো। 0 ডিগ্রি বরফ থেকে গলে গলে এখন 0 ডিগ্রির পানি হয়েছে। বাট বলো তো, স্টেট চেঞ্জ করছে না বরফ থেকে পানি? তাহলে এখানে যে তাপটা লাগছে এটা সুপ্ত তাপ। আচ্ছা, তাহলে 0 ডিগ্রির বরফ থেকে 0 ডিগ্রির পানি, এটা সুপ্ত তাপ লাগছে। এখন এই 0 ডিগ্রির পানি কি হবে? পরিবেশ থেকে তাপ নিবে, নিয়ে নিয়ে সে আগে 100 ডিগ্রির কি হইতে হবে? বাষ্প হইতে হবে, সরি বাষ্প না, পানি হইতে হবে। তাহলে 0 ডিগ্রির পানি হলো, তাহলে আমি যদি তাকে আরও তাপ দেই, তাহলে নিয়ে নিয়ে সে 100 ডিগ্রি, 0 ডিগ্রির পানি থেকে 100 ডিগ্রির পানি হবে। ঠিক আছে? তাহলে আমাদের এখনকার পানির তাপমাত্রা হচ্ছে 100 ডিগ্রি। আচ্ছা, এখন 100 ডিগ্রির পানিকে যদি আরও তাপ দাও, তাহলে সে কি বাষ্প হয়ে যাবে না? হ্যাঁ, তাহলে 100 ডিগ্রির পানি থেকে 100 ডিগ্রি বাষ্প হবে, বাট এখানে কিন্তু সুপ্ত তাপ কাজে লাগবে বাচ্চারা। ঠিক আছে? তাহলে 100 ডিগ্রির পানি থেকে 100 ডিগ্রির বাষ্প, কি তাপ? সুপ্ত তাপ। তারপর 100 ডিগ্রির যে বাষ্পটা আছে, এখানে আরও তাপ দাও, দিলে কি হবে? 120 ডিগ্রি বাষ্প হবে। হ্যাঁ, বিষয়টা বুঝছো তো নাকি? তাহলে কয়টা প্রক্রিয়া বাচ্চারা বলো, কয়টা প্রক্রিয়া? সেটা হচ্ছে অনেকগুলা নাকি? দেখো ঠিক আছে কিনা বলো। জাপসা হয়ে গেছে নাকি? আচ্ছা, তাই বাচ্চারা দেখো, তাহলে আমাদের -5 ডিগ্রির বরফটা তাপ নিয়ে নিয়ে আগে 0 ডিগ্রির বরফ, 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রির পানি, 0 ডিগ্রি পানি থেকে 100 ডিগ্রির পানি, 100 ডিগ্রি পানি থেকে 100 ডিগ্রি বাষ্প, 100 ডিগ্রি বাষ্প থেকে 120 ডিগ্রি বাষ্প। সবাই এই পর্যন্ত বুঝছো কিনা আমাকে একটু জানাও, ক্লিয়ার হয়েছে কিনা বলো। ঠিক আছে, সবার এই পর্যন্ত হয়েছে? আচ্ছা, আমাকে মোট এন্ট্রপি বার করতে হবে। আচ্ছা, তাহলে তাপমাত্রার চেঞ্জ হলে দেখো তোমার কাজ হবে সবগুলোকে কেলভিন তাপমাত্রায় নিয়ে যাওয়া। হ্যাঁ, কেলভিনে। তাহলে -5 ডিগ্রি সেলসিয়াস, দেখো 273-এর সাথে -5 বাদ দিয়ে দাও, তাহলে কত হবে? 268 হবে, তাই না? হ্যাঁ, তাহলে -5 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 268 কেলভিন, 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273 কেলভিন, তাহলে এটাও 273 কেলভিন নাকি? 100 ডিগ্রির পানি মানে হচ্ছে 373 কেলভিন, আর 100 ডিগ্রি বাষ্প মানে হচ্ছে 373 কেলভিন, আর 120 ডিগ্রি মানে কত বাচ্চারা? 200, তোমার 373-এর সাথে আর 20 যোগ করে দাও, তাহলে 393 কেলভিন হবে।
সবগুলো তাপমাত্রাকে কিসে নিতে হবে, কেলভিনে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমরা মোট এন্ট্রপির পরিবর্তন বার করি, বলো তাহলে এই তাপমাত্রা থেকে এই তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, তাহলে এখানে একটা এন্ট্রপির পরিবর্তন হবে, সেটা হচ্ছে ΔS1, ঠিক আছে। তাহলে যেহেতু তাপমাত্রা পরিবর্তন হচ্ছে এটাকে আমরা ΔS1 বললাম। তাহলে বলো -5 ডিগ্রি থেকে 0 ডিগ্রি বরফে আসতে একটা এন্ট্রপির পরিবর্তন, 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানিতে আসতে একটা এন্ট্রপির পরিবর্তন, এটাকে আমরা ΔS2 বলছি। 0 ডিগ্রির পানি থেকে 100 ডিগ্রির পানিতে আসতে আমাদের একটা এন্ট্রপির পরিবর্তন, এটাকে আমরা ΔS3 বলছি। 100 ডিগ্রি পানি থেকে 100 ডিগ্রি বাষ্প হইতে আমাদের একটা এন্ট্রপির পরিবর্তন, এটা হচ্ছে ΔS4। 100 ডিগ্রি বাষ্প থেকে 120 ডিগ্রি বাষ্প, এটা হচ্ছে ΔS5। এই সবগুলা যোগ করলে তুমি কি পাবা, মোট এন্ট্রপি পাবা। সবাই বুঝছো? তাহলে সবগুলো এন্ট্রপি যোগ করলে মোট এন্ট্রপি। আচ্ছা এখন বলো তাহলে ΔS1টা কি ছিল, -5 থেকে 0 ডিগ্রি বরফ, মানে তাপমাত্রা চেঞ্জ হয়েছে। তাপমাত্রা চেঞ্জ হলে আমরা কোন ফর্মুলাটা ইউজ করব, ms ln T2/T1, এই ফর্মুলাটা ইউজ করবো না? হ্যাঁ, তাহলে আমাদের m এর মান কত, s এর মান কত, ln T2/T1 কত, এটা আমরা যেহেতু তাপমাত্রা চেঞ্জ হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করব। আচ্ছা ΔS2টা কার জন্য, ΔS2টা ছিল 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানি, তাহলে এখানে কি তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, মানে 273 থেকে 273ই আছে, তাহলে এই ক্ষেত্রে ফর্মুলাটা হবে dQ/T, যেহেতু তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না। ওকে, আচ্ছা তাপমাত্রা কত, এই তাপমাত্রা মানটা হবে 273 কেলভিন, ঠিক আছে। তো তারপর বলো 0 ডিগ্রি পানি থেকে যখন 100 ডিগ্রি পানি, মানে তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে ফর্মুলাটা হবে ms ln T2/T1, এটা হবে না, যেহেতু তাপমাত্রা চেঞ্জ হচ্ছে। তারপরে দেখো 100 ডিগ্রি পানি থেকে 100 ডিগ্রি বাষ্প, তাপমাত্রা কি চেঞ্জ হচ্ছে না, তাহলে এই ক্ষেত্রে হবে dQ/T, যেহেতু তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না। 100 ডিগ্রি পানি থেকে 120 ডিগ্রি, সরি 100 ডিগ্রি বাষ্প থেকে 120 ডিগ্রি বাষ্প, তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, তাহলে আবার ফর্মুলাটা হবে ms ln T2/T1। সবাই কি বুঝছো? এটা হচ্ছে আমাদের মোট এন্ট্রপি। এই পর্যন্ত সবাই ঠিক আছে? আচ্ছা তো এখন দেখো বাচ্চারা মনোযোগ, তাহলে আমরা এই মানটা বসাই, তাহলে দেখো তাহলে আমাদের ভর কত। আচ্ছা আমরা এই লাইনটা আবার লিখে দিই, ms ln T2/T1, আমরা মানটা একবারে বসাবো। হ্যাঁ, তাহলে আমরা এই মানটা রেখে দিলাম যে আচ্ছা মানটা বসাই দিই, দেখো বসাই, হ্যাঁ ক্লিয়ার, প্রস্তুত হও। আচ্ছা দেখো মনোযোগ দাও, তুমি কি জানো পানির আপেক্ষিক তাপ কত, 4200 জোল পার কেজি পার কেলভিন। আর বাষ্পের কত বাচ্চারা, এটা হচ্ছে পানির জন্য, বাষ্পের আর বরফ অথবা বরফ, হ্যাঁ দুইজনের জন্য আমরা এস এর মানটা 2100 ইউজ করবো, 2100 জোল পার কেজি পার কেলভিন, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের পানির জন্য হবে 4200, আর বাষ্প বা বরফ দুইজনের জন্য আমরা কি ইউজ করব, 2100 ইউজ করছি, ঠিক আছে। এর মধ্যে একটা আবার 2000ও বলে, এটা অবশ্য ডিপেন্ড করে বিভিন্ন জায়গায়। হ্যাঁ, তো আমরা আপাতত ইউজ করছি পানির জন্য 4200, আর বাষ্প বা বরফের জন্য আমাদের 2100 আপেক্ষিক তাপ। ওকে, আচ্ছা কোনো কোনো সময় এটা 2000ও দেওয়া থাকতে পারে, হ্যাঁ দেওয়া থাকলে আমরা ওটা ইউজ করব, না দেওয়া থাকলে 2100 ইউজ করব, ঠিক আছে। আচ্ছা তো এখন বাচ্চারা মনোযোগ দাও। আচ্ছা তো এখন বাচ্চারা মনোযোগ দাও, তো তোমরা যে কাজটা করবা এই মানগুলো বসাবা, দেখো তারপর মান বসাই। তাহলে আমাদের ভর কত বাচ্চারা বলো তো, আমরা কিন্তু 10 কেজি বরফ নিয়ে কাজ করছি, তাহলে 10 কেজির বরফ গলে গলে 10 কেজির পানি, 10 কেজির পানি থেকে 10 কেজির বাষ্প হয়, মানে সবসময় 10 কেজি থাকে। তাহলে আমাদের ভরটা হবে কত বাচ্চারা, ভর হবে 10 কেজি। আর এই অবস্থা কি বরফ না, তাহলে বরফের আপেক্ষিক তাপ কত, 2100, ঠিক আছে। এই মানটা চেঞ্জ হইতে পারে, আমরা বরফেরটা 2100 ধরতেছি। লন T2 মানে কোন তাপমাত্রা নিয়ে যাবো বলো তো, তাহলে কোন তাপমাত্রায় নিয়ে গেছি 273 কেলভিন, এটা উপরে, আর কোন তাপমাত্রা থেকে নিয়ে গেছি 268 কেলভিন, সেটা বুঝছো, ms ln T2/T1। আচ্ছা তারপর দেখো বাচ্চারা মনোযোগ দাও, তাহলে এটা হয়ে গেল, এখন এটা বার করবো। তাহলে এখানে কি তাপমাত্রা চেঞ্জ হয়েছে না, তাহলে এখানে তাপমাত্রার মান কত, সেটা হচ্ছে 273। হ্যাঁ, আচ্ছা আর dQ মানে কত, আচ্ছা এখানে কি পরিমাণ তাপ নিছে, মনোযোগ দাও বলতো, 1 কেজির বরফ কি পরিমাণ তাপ নিয়ে, দেখো সে তাপ নিয়ে 1 কেজির পানি হয়, সেটা হচ্ছে LF না, এবং এর মান হচ্ছে 3,36,000, জানো তো তোমরা না, এত ঝোল প্রতি কেজির জন্য। তাহলে 1 কেজি বরফ কি পরিমাণ তাপ নিয়ে 1 কেজির পানি হয়, সেটা হচ্ছে LF। তা আমি যদি বলি এখানে 10 কেজি বরফ আছে, কি পরিমাণ তাপ নিয়ে 10 কেজির পানি হবে, সেটা হবে m × LF, নাকি বাচ্চারা, তাহলে তাপের মানটা হবে m × LF, সেটা বুঝছো তো, সুপ্ত তাপ। তাহলে 1 কেজি বরফ কি পরিমাণ তাপ নিয়ে 1 কেজির পানি হয়, LF, তাহলে m কেজির বরফ কি পরিমাণ তাপ নিয়ে m কেজির পানি হবে, mLF, এই পরিমাণ তাপ নিয়ে, ঠিক আছে। আচ্ছা আবার বাষ্পের ক্ষেত্রে কি হয়, বাষ্পের ক্ষেত্রে হচ্ছে 1 কেজির পানি কি পরিমাণ তাপ নিয়ে 1 কেজির বাষ্প হয়, সেটা হচ্ছে LV, এর মানে হচ্ছে 22,68,000, পড়ছিলাম না, 68,000 জোল পার কেজি। আর m কেজির পানি কি পরিমাণ তাপ নিয়ে m কেজির বাষ্প হবে, সেটা হবে mLV। তাহলে বাষ্পের ক্ষেত্রে হবে mLV, আর গলনের ক্ষেত্রে হবে mLF, এটা তো তোমরা জানো না, জানো না, ওকে হয়ে গেছে। দেখো তাহলে আমরা এই জিনিসগুলো একটু মুছে দেই, ওকে তো আমরা এই জিনিসগুলো একটু মুছে দিচ্ছি। দেখো আমরা মান বসাচ্ছি, তাহলে এটার মান বসাইলাম,
আচ্ছা, তারপর এটা বসাচ্ছি, তাহলে তাপমাত্রা কত আমাদের 273 কেলভিন, তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না। আর ডিকিউ মানে কি পরিমাণ তাপ নিছে। এখন বলো তো 10 কেজি, আমাদের কিন্তু পরিমাণ 10 কেজি, 10 কেজির বরফ কি পরিমাণ তাপ নিয়ে 10 কেজির পানি হয়, সেই তাপের মান কত, সেটা হবে এম ইন্টু এল এফ, হবে না? 1 কেজির জন্য এল এফ, এম কেজির জন্য এম এল এফ, তাহলে এই মানটা আমরা এম এল এফ লিখে দিলাম। হ্যাঁ, তাহলে এম এর মান হচ্ছে 10 কেজি আর এল এফ এর মান কত, 3,36,000। বিষয়টাকে বুঝছো কিনা আমাকে একটু জানাও কমেন্টে, কমেন্ট কমেন্ট কমেন্ট। আচ্ছা, হয়ে গেছে। হ্যাঁ, এই মানটা আমরা বসাবো এর পরের লাইনে। আচ্ছা, এবার এটা দেখাও, এই পর্যন্ত দেখো, এটা বসাইছে। এবার এটা, তো এটা কি ছিল 0 ডিগ্রির পানি থেকে 100 ডিগ্রি, তাহলে তাপমাত্রা চেঞ্জ হচ্ছে। তাহলে আমাদের পরিমাণটা কিন্তু 10 কেজি আছে, আর আপেক্ষিক তাপের মান হচ্ছে 4200। আর লন T2 মানে কোন তাপমাত্রা নিয়ে যাবা, তাহলে নিয়ে গেছো কিন্তু তুমি 100 ডিগ্রি মানে 373-এ, আর কোন তাপমাত্রা থেকে নিয়ে গেছো সেটা হচ্ছে 273। বুঝছো তো নাকি? ঠিক আছে না? আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। এবার এটা, আচ্ছা, তো আমরা এটাও মুছে দেই। ওকে, এখানে লিখতেছি। হ্যাঁ বাচ্চারা দেখো, ওকে, মানে ও এরপরে এই লাইন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা দেখো, তাহলে এখানে এখানে তাপমাত্রা কত, 100 ডিগ্রির পানি থেকে 100 ডিগ্রি বাষ্প, তাহলে তাপমাত্রা হচ্ছে 373 কেলভিন, এটা চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, এখন কি পরিমাণ তাপ নিছে, তাহলে 100 ডিগ্রির পানি কি পরিমাণ তাপ নিয়ে 100 ডিগ্রি বাষ্প হয়, 1 কেজি হইলে এলভি, এম কেজি হইলে এমএলভি, এটা আমরা জানি। তাহলে এখানে হবে এম ইন্টু এলভি, এম এর মান 10 কেজি, এলভির মান হচ্ছে 22,68,000। ওকে, এটা হয়ে গেল, এটা হয়ে গেল, লাস্টে এটা থাকে, তাহলে প্লাস, তাহলে এটা হচ্ছে 100 ডিগ্রির বাষ্প থেকে 120 ডিগ্রি বাষ্প, তাহলে তাপমাত্রা চেঞ্জ হচ্ছে। তাহলে এম এস লন T2/T1, এম এর মান হচ্ছে 10 কেজি, এস এর মান হচ্ছে 4200, সরি 4200 না, বাষ্প যেহেতু 2100, ঠিক আছে। লন T2 মানে কোন তাপমাত্রা নিয়ে যাব, দেখো কোন তাপমাত্রা নিয়ে গেছি 393, আর কোন তাপমাত্রা থেকে নিয়ে গেছে 373। সবাই কি বুঝছো কিনা দেখো, সবগুলা মান বসাই দিলে তুমি ডেলএস এর মান পেয়ে যাবা। সবাই কি বুঝছো বাচ্চারা? দেখো একটা ম্যাথ মানে এত কিছু দিবে না তোমাকে, বাট আমরা একটা ম্যাথের মধ্যে সব করে ফেলছি। হ্যাঁ, হয়তো তোমাকে বলবে 0 ডিগ্রির পানি থেকে, সরি 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানি গেলে এন্ট্রপির পরিবর্তন কত, একটা ধাপ। হয়তো বলবো 0 ডিগ্রির পানি থেকে 100 ডিগ্রি পানিতে গেলে এন্ট্রপির পরিবর্তন কত, একটা। ঠিক আছে, সবাইকে বুঝছো এই জিনিসটা? পারবা না? মানগুলো বসাই দিলে মোট এন্ট্রপি পাওয়া যাবে কিনা বলো না, বলো, তোমরা এরকম করো না, বলো। আচ্ছা, পারা যাবে তো না মোট এন্ট্রপি? বলো না, এরকম করতেছে কেন? কথা বলো, কমেন্ট করো, লাইক কমেন্ট শোনো। তোমরা আজকে লাভই দাও না, আমি একটা দিয়ে দিই, দাঁড়াও। কই লাইক পড়ে গেছে তার? আচ্ছা, একবার দাও। বুঝছো তো নাকি? না, একসাথে ঝামেলা না, বাট কনসেপ্টটা বুঝছো তো নাকি, মানে কিভাবে বার করছি এই ম্যাথটা বুঝলে, বুঝছো কিনা আমাকে বলো, এটা বুঝলে সব শেষ। এখন দেখো পরীক্ষা কি আসে, দেখো না, লজ্জা লজ্জা, এগুলা যে করব লজ্জা লাগে আমার, এগুলো দরজা জানালা অফ করে করে, বুঝছো? কারণ ছোট ভাই বোন যদি দেখে বলো যে ছি ভাই আপনি আমার ম্যাথ করেন। দেখো না তোমাকে কি প্রশ্ন কি বলে, বলে যে তোমার 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি পানিকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে নিতে কি পরিমাণ এন্ট্রপির পরিবর্তন হবে। তাহলে দেখো তো, এক তাপমাত্রা থেকে আরেক তাপমাত্রা, তাহলে কোন ফর্মুলা, এম এস লন T2/T1, একটাই তো ধাপ না, বসে দিলে হইলো। বুঝছো তো না? আচ্ছা, তাহলে যখন শোনো একটা কথা বলি, যখন তোমার এরকম আসবে, যখন একটা প্রসেসে বলছে, তখন এই ফর্মুলাটা কিভাবে আসছে এটা একটু দেখাই দিও, তাহলে স্যার খুশি হবে। নাইলে তুমি এক লাইন বসাইলে আরেক লাইনে মান বসাই দিলা, তাহলে 3 মার্ক কি এখানে দিবে স্যারে? 3 মার্ক দিতে তো কষ্ট হবে, তাই না? তো এই জন্য তুমি আগে দেখাই দিবে এই ফর্মুলাটা কিভাবে আসছে, এটা কিভাবে প্রুফ করছি দেখাইছি না। তুমি বলবা যে DQ/T এটা ক্ষুদ্র এন্ট্রপির পরিবর্তন ইন্ডিকেশন করলে মোট T1 থেকে T2 করে লাস্ট পর্যন্ত এই ফর্মুলাটা নিয়ে আসবা, নিয়ে এসে তারপর মান বসাবা। স্যার বলবে আরে বাবা সেতে অনেক বেশি ম্যাথ করছে, যাও তোমার 3-এ 4-এ না 3-এ দিব, যাও 3-এ 3। এই সবাই বলছে তো নাকি? যখন একটা ধাপ বলবে তখন মানে এরকম একটা ধাপ বলছে, তখন এটা একটু প্রুফ করে দেখাইও, নাহলে 3 মার্ক তো বিষয় না, বুঝো না? মানে চাইলে আর দিয়ে দিল না, এরকম তো না, মার্ক নিতে কষ্ট আছে। আচ্ছা, পারবা তো নাকি? শেষ শেষ, তাহলে এন্ট্রপি শেষ। আচ্ছা, যদি তোমরা আমাকে একটু 5 মিনিট সময় দাও, তাহলে আমি আর একটা ম্যাথ করতে চাই আর কি। আমি জানি তোমরা অনেক ভালো, তোমরা দিবা, আর যদি না দাও তাহলে আর কি করা, নেক্সট ক্লাসে দেখি। কমেন্ট করো, কমেন্ট করো যে আরেকটা ম্যাথ করবো কিনা। আরেকটা করলে আমাদের এন্ট্রপির বিষয় শেষ হয়ে যাবে, নাইলে নেক্সট ক্লাসে করতে হবে, তোমাদের উপর ডিপেন্ড করছে এখন। হ্যাঁ বলো বলো, তোমাদের উপর, যদি বলো ভাই শেষ করেন তাহলে শেষ করে দিব, আমার বেশি পড়ানোর ইচ্ছা নাই, অভ্যাসও নাই।
হ্যাঁ তোমরা যদি বলো আর কি তখন পড়াবো। আচ্ছা নাদিম বলছে না ভাইয়া। আচ্ছা আচ্ছা একজন পাইছি না ভাইয়া, ঠিক আছে বুঝছি, আজকে আর না। আচ্ছা ঠিক আছে বুঝছি, তোমরা সবাই চাচ্ছ মনে হয় না আজকে আর না। ঠিক আছে থাক, অনেক কান্নাকাটি করতে থাক, কান্নাকাটি করে না বাবু থাক। না 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 থাক, ওকে ঠিক আছে আজকে আর করাবো না, যাও ছুটি যাও। শোনো এই শোনো, ঠিক আছে যাও বাচ্চারা, তাহলে আমরা আজকে কী পড়লাম? আজকে আমরা তাহলে প্রথমে পড়ছি রেফ্রিজারেটর। রেফ্রিজারেটর ভিডিওটা দেখে নিবা, হ্যাঁ তাহলে রেফ্রিজারেটর ভিডিও দেখে তারপর আজকে লেকচারটা শুরু করবা। তারপর আমরা কি পড়ছি? রেফ্রিজারেটর শেষ করলাম, রেফ্রিজারেটর শেষ করে এন্ট্রপি পড়ছি। হ্যাঁ এন্ট্রপি দেখছি, এন্ট্রপির ফর্মুলা দেখছি, তারপর প্রত্যাগামী প্রক্রিয়ার জন্য কি, অপ্রত্যাগামীর জন্য কি, তারপরে কি পড়ছি, তারপর হচ্ছে তোমার এই যে প্রত্যাগামী অপ্রত্যাগামীতে পড়ছি, আর বিশৃঙ্খলা পড়ছি, তারপরে ম্যাথ দেখছি একটা। ঠিক আছে যাও আজকে এই পর্যন্ত, সমস্যা নাই। দেখো ফারিয়া মানে কান্নাকাটি করে বলতেছে করান, দেখো না কি অভিমান, আরে আচ্ছা থাক আর করাবো না, যাও শেষ। ঠিক আছে যাও আজকে আর করাবো না, ঠিক আছে যাও। ঠিক আছে সমস্যা নাই, এটা নেক্সট দিনে পড়াবো। নেক্সট দিন হচ্ছে কবে দেখো, আচ্ছা শোনো, আচ্ছা আমাদের শুক্রবারে নেক্সট ক্লাস ছিল তাই না? আচ্ছা শোনো আমরা শুক্রবারের ক্লাসটা কালকে করব। আমি একটু বাসায় যাবো বুঝছো, একটা ট্যুর আছে, সিলেট ট্যুর, সিলেটে যাচ্ছি 2 দিনের জন্য, মানে কালকে রাতে যাব, শনি রবিবারে মনে হয় চলে আসবো আর কি, রবিবার সোমবারে সকালে। ঠিক আছে এই জন্য আমাদের রবিবারে দেখো 2টা ক্লাস কিন্তু আমাদের মাঝখানে আছে, একটা শুক্রবার একটা শনিবার। হ্যাঁ তো দেখো মনোযোগ দাও, তাহলে আমি হচ্ছে কালকে বাসায় যাচ্ছি, বাসায় না আগে ট্যুরে যাবো, তারপর একবার বাসায় একটু ঘুরে চলে আসবো, রবিবার বা সোমবার সকালেই চলে আসবো, রবিবার সোমবারে চলে আসবো বুঝছো। আচ্ছা তো যাই হোক, তো তোমাদের শুক্রবার শনি 2টা ক্লাস পড়ছে, তাহলে আমরা শুক্রবারের ক্লাসটা কালকে করে নিব, কালকে বৃহস্পতিবার। তা কালকে আমরা মোটামুটি 11টা 30-এ সবাই থাকতে পারবে না? 11টা 30 AM, তাহলে আমাদের শুক্রবারের ক্লাসটা আমরা কালকে করে নিব 11টা 30 AM, ঠিক আছে? আর শনিবারের ক্লাসটা আমাদের ছুটি থাকবে বুঝছো, একদিন ছুটি দিলাম তোমাদের, খুশি হবো নাই? আচ্ছা ঠিক আছে তো বাচ্চারা দেখো, তাহলে শুক্রবারের ক্লাসটা আমরা কালকে করে নিব, কালকে হচ্ছে আমাদের কয়টায়? 11:30টায়, কালকে বৃহস্পতিবার, কালকে 11:30টায়, ঠিক আছে তো? আচ্ছা কালকে আমাদের ক্লাস। এখন বিষয় হচ্ছে তোমাদের কিছু কাজ দেই, তোমরা যে কাজটা করবা পারবা তো কালকে নাকি? তোমরা কালকের আপাতত কাজ হচ্ছে আজকে লেকচারটা আজকে দেখে ফেলবা, দেখে ম্যাথগুলো কমপ্লিট করবা, ম্যাথগুলো করার ট্রাই করবা। তা আমাদের যতটুকু ম্যাথ হয়েছে আর পরবর্তী ম্যাথ, হ্যাঁ তোমরা হচ্ছে উচ্চতর দক্ষতা পর্যন্ত শেষ করার চেষ্টা করবা, মানে আজকে একটু পড়া বেশি আর কি তোমাদের। হ্যাঁ তো তোমরা আজকে ভিডিওটা একবার রিভিউ করবা, করে ম্যাথগুলো কি করবা শেষ করে আমাকে একটু কালকে জানাও, ঠিক আছে? তাহলে কালকে 11:30টায় আমরা শুরু করব, কালকে আশা করি আমাদের মোটামুটি থিওরি ম্যাথের কনসেপ্ট শেষ হয়ে যাবে। হ্যাঁ আর এরপরের দিন আমরা সিকিউ শুরু করতে পারবো আইসা আর কি, ঠিক আছে? তো যাই হোক, তো তোমরা যে কাজটা করবা, তাহলে কালকে আমাদের কাজ বুঝছো, তো তোমরা যে কাজটা করবা আজকে লেকচার শেষ করবা, করে কালকের জন্য ম্যাথগুলো করে রেখো, যত উচ্চতর দক্ষতা পর্যন্ত যত ম্যাথ আছে, ঠিক আছে? আমরা কালকে ম্যাথ করবো ইনশাল্লাহ। হ্যাঁ তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।